পাইথন দিয়ে শুরু করব। এখন পাইথনও কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাও কিন্তু একটা সমুদ্রের মতো ব্যাপার। পাইথনেরও কিন্তু আসলে অনেকগুলি উইংস আছে, অনেকগুলি সেক্টর আছে। যেমন এই পাইথন দিয়েই যেমন মেশিন লার্নিং, ডেটা সায়েন্স করা যায়, এই পাইথন দিয়েই ডেটা ভিজুয়ালাইজেশন, ডেটা অ্যানালাইসিস করা যায়, এই পাইথন দিয়েই সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যায়, এই পাইথন দিয়েই ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, অনেক কিছু। এই পাইথন দিয়ে আপনার কিউএ করা যায়, তারপরে গ্রাফিক্সের কাজ করা যায়। তো বেসিক পাইথন শেখার পরে আহ, আসলে সবাই সব দিকে চলে যায়। যে আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টে যাবে সে হয়তো সেই সমস্ত সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড কোড, রিলেটেড লাইব্রেরি গুলো শিখে। আমরা আমাদের রিলেটেড জিনিসগুলি শিখবো। আমরা হয়তো শিখবো আপনার এই যে ডেটা অ্যানালাইসিস, মেশিন লার্নিং রিলেটেড লাইব্রেরি গুলো শিখবো। তো এটাই আর কি। সো এখানে একটা প্রশ্ন এর আগে একজন করেছিলেন যে এই 6টা ক্লাসে কিভাবে আমরা পাইথন শিখতে পারি, কারণ আমি তো কিছুই জানি না পাইথনের। এটা ট্রু, পাইথনের পুরোটা তো আর আমরা শিখতে পারবো না এবং পুরোটা শেখার চেষ্টাও করব না। আমরা শুধু সেটুকুই শিখবো যেটুকু একেবারে বেসিক এবং যেটুকু হচ্ছে আমার এই মেশিন লার্নিং ডেটা সায়েন্সের জন্য লাগবে। তার বাইরে এই পাইথন শিখে আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন না, এই পাইথন শিখে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন না। তবে হ্যাঁ, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্টও যদি করতে চান তবে বেসিক যে পার্ট সে এটাই শিখতে হবে। আমি এখন যেটা শিখাবো এগুলিই শিখতে হবে। তো চলেন আমরা শিখি। পাইথন যিনি তৈরি করেছেন, যে ভদ্রলোক, ওনার নাম হচ্ছেন গুইডো ভ্যান রোজাম। এই হলো তার চেহারা। পাইথন দিয়ে অনেক কিছুই করা যায়, তার মধ্যে মেইনলি ওয়েব ডেভেলপমেন্ট। আমাদের দেশে ওয়েব ডেভেলপমেন্ট পাইথন দিয়ে এখন প্রচুর হচ্ছে। ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে অবশ্য জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক এবং হচ্ছে বা ফ্লাস্ক ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কের আপনাকে জানতে হবে। তাছাড়াও আহ, অনেক কিছু জানতে হবে, এইচটিএমএল জানতে হবে, সিএসএস জানতে হবে, ওয়েব ডেভেলপমেন্টের বিষয়গুলি জানতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য পাইথনের ডেস্কটপ ভার্সন যে লাইব্রেরিগুলি আছে, হুম, সেইগুলি আপনাকে জানতে হবে। গেম ডেভেলপমেন্টের জন্য আছে এআই, এমএল আছে, ডেটা অ্যানালিসিস আছে, এখানে অল্প কয়েকটা আছে, এছাড়াও আরো অনেক সেক্টর আছে। পাইথন কিন্তু সব থেকে পপুলার ল্যাঙ্গুয়েজ বর্তমানে। আপনারা গুগলে যদি সার্চ দেন যে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবশ্যই পাইথনের কথা বলবে। তো এক নম্বরে পাইথন থাকবে। কেন পাইথন পপুলার, এটা একটা প্রশ্ন আসতে পারে। পাইথন পপুলারের অনেকগুলি কারণ আছে। যেমন পাইথনের আপনার ক্ষেত্রগুলি যে বললাম, এই যে ডাইভার্সিটি যেটা বলছে যে অনেক দিকে কাজ করা যাচ্ছে, সেটা তো একটা আছেই। তারপরে মেইন যেটা কারণ আমার কাছে মনে হয় সেটা হলো পাইথন খুব সহজ। পাইথনের কোডিং করা বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কাইন্ড অফ ইংলিশের মতো মনে হবে আপনার কাছে, যে ইংলিশের সাথে মিল আছে। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি যে এখানে যদি হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করতে চান, তাহলে জাভাতে প্রিন্ট করতে চাইলে আমাদের স্ট্যাটিক পাবলিক ভয়েড মেইন একটা এরকম ফাংশন ডিক্লেয়ার করতে হবে, তার ভিতরে আবার কিছু লিখতে হবে। এরকম করে কিন্তু 3-4টা লাইন লেখার পরে এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হবে। আপনি সি শার্পে গেলেও একই কথা এবং সি প্লাস প্লাসে গেলেও একই কথা। কিন্তু পাইথনে যদি আপনি হ্যালো ওয়ার্ল্ড লিখেন, জাস্ট প্রিন্ট ব্র্যাকেটে হ্যালো ওয়ার্ল্ড, দেখেন মনে হচ্ছে যেন আমি ইংলিশে কমান্ড দিচ্ছি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। সো ইজি। এই জন্য বাচ্চারাও কিন্তু যদি প্রোগ্রামিং শুরু করে তাহলে দেখবে যে পাইথন দিয়ে শুরু করতেছে, কারণ পাইথন বাচ্চারাও বুঝতেছে। তো অবশ্য যখন আপনি অবজেক্ট ওরিয়েন্টেডে যাবেন বা আরো উচ্চ লেভেলের প্রোগ্রামিং করবেন, তখন পাইথনেও এত সহজ হবে না, সেগুলি শিখতে হবে, কিন্তু বেসিক জিনিসপত্রগুলি আসলে খুব সহজ। পাইথনের ভার্সন এটা অবশ্য পুরাতন, 3.8 না, এখন 3.11 চলছে পাইথনের লেটেস্ট ভার্সন। পাইথন যে এই যে ভার্সনগুলি যে আহ, ছাড়ছে বা ভার্সনগুলি যে কন্ট্রোল করছে, ম্যানেজ করছে, এটা কে করছে? এটা পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন বলে একটা প্রতিষ্ঠান আছে ওয়ার্ল্ড ওয়াইড, তারাই কিন্তু এই পাইথনের ভার্সনগুলি কন্ট্রোল করছে, পাইথনের কোডগুলি কন্ট্রোল করছে এবং লাইব্রেরিগুলিকে কন্ট্রোল করছে। পাইথন সফটওয়্যার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট যিনি,
ফরচুনেটলি ওই যে গুইডো ভ্যান রোজাম উনি এখনো বেঁচে আছেন এবং উনিই কিন্তু এই পাইথন সফটওয়্যার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। তো আমরা পাইথন সম্পর্কে অনেক কথাই বললাম। এখন পাইথন ইনস্টল করার পালা। মেশিনে প্রথম পাইথন আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো ইনস্টল কিভাবে করবেন? আপনারা এই এই যে python.org এটা খুব সহজে বললে আমরা গুগলে যদি যাই, গুগলে যাওয়ার পরে আমরা যদি লিখি ডাউনলোড পাইথন, তাহলে দেখেন এই যে ডাউনলোড পাইথন প্রথম লিংক আসবে এবং সেখানে গেলেই এই যে আমার ওখানে ছবিতে যে স্লাইডটা যে ছবিটা আছে সেই জিনিসটাই সেই ছবিওয়ালা একটা ওয়েবসাইটে আপনি গেলেন। সেখানে শুরুতেই কিন্তু ডাউনলোড পাইথন এই বাটনটা আছে। আপনি ক্লিক করলেই পাইথন ডাউনলোড হতে থাকবে। যেহেতু আমার মেশিন যেহেতু উইন্ডোজ মেশিন, সো উইন্ডোজ এটা ডিফল্ট আছে। আপনি যদি অন্য কোনো ওএস এর জন্য নিতে চান তো নিচে আছে, লিনাক্সের জন্য, ম্যাকের জন্য এগুলি আছে আর কি। আর উইন্ডোজের জন্য হলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে কি করতে হবে? এই ধরেন এখানে ডাউনলোড হবে, আপনার হার্ড ডিস্কের কোনো একটা ফোল্ডারে ডাউনলোড হবে। আপনি ডবল ক্লিক করবেন। ডবল ক্লিক করলে এই স্ক্রিনটা আসবে, এই যে এই স্ক্রিনটা আসবে। আমার পাওয়ার পয়েন্ট স্লাইড তো দিয়ে দিব। মনে রাখবেন যে ক্লাস শেষে আমরা এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড দেখাই, এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা আপনাদের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডের কোর্স রিসোর্সের মধ্যে এগুলি কিন্তু আপনারা পাবেন। এছাড়াও রেকর্ডিং এর মধ্যে আমি যে এই ভিডিওটা করছি, এই যে লেকচার দিচ্ছি, সেটা রেকর্ডিংও কিন্তু আপনারা পাবেন। সো কোনো সমস্যা নাই। আপনারা যদি কোনো কারণে কোনো কিছু ভুলে যান, রেকর্ডিংটা আবার দেখতে পারবেন। এটাই হলো আসলে এই কোর্সের সুবিধা। লাইভও হচ্ছে আবার রেকর্ডেডও হচ্ছে। তো এটা ডবল ক্লিক করলে যখন এই ইনস্টলেশনের জন্য এই স্ক্রিনটা আসবে, একটু খেয়াল রাখতে হবে এইখানে দুইটা চেক বক্স দিয়ে দিতে হবে। মানে এটা সাধারণত দেওয়া থাকে, না দেওয়া থাকলে ইনস্টল লঞ্চার অফ দ্য ইউজার আর হচ্ছে অ্যাড পাইথন 3.10। আপনারটা হয়তো 3.11 হতে পারে, লেটেস্ট তো 3.11 টু পাথ। এই দুইটাতে চেক দিয়ে এবার ইনস্টল নাও করতে হবে। এই যে এখানে ইনস্টল নাও আছে। ইনস্টল নাও করলে পাইথন ইনস্টল হয়ে যাবে। আর কোনো ঝামেলা নাই, মানে আর কিছুই নাই, এরপর ইনস্টল হয়ে যাবে। সো ইজি। এখন পর্যন্ত কেউ কমপ্লেন করে না যে পাইথন ইনস্টল হয়নি বা পাইথন ইনস্টল হতে সমস্যা হয়েছে। তারপরেও যদি কারো কোনো সমস্যা হয়, আমাদের তো সাপোর্ট এক্সিকিউটিভ সাপোর্ট টিম আছেই, তাদেরকে নক করবেন, তারা এইসব ব্যাপারে হেল্প করবে ইনশাল্লাহ। তো পাইথন ইনস্টল হওয়ার পরে মূলত আমাদের যে কমান্ড প্রম্পট আছে, কমান্ড প্রম্পট আপনারা জানেন সিএমডি। এই সিএমডি হলো কমান্ড প্রম্পট। এখানে গেলে যদি দেখা যাচ্ছে যে আমরা পাইথন এটা যদি লিখি, তাহলেই কিন্তু এই যে পাইথনের ভার্সন দিয়ে দিচ্ছে। আমার এখানে 3.10 ইনস্টল করা আছে, 10.4। তো সেটা বলে দিচ্ছে এবং পাইথনে কোড করার জন্য আমাকে কিন্তু একটা জায়গা দিচ্ছে। হুম। তো এখানে আমি পাইথনে কোড করতে পারি কিরকম? যেমন আমি লিখতে পারি প্রিন্ট ব্র্যাকেট দিয়ে, যেটা দেখলাম আর কি, হ্যালো ওয়ার্ল্ড। এটা যদি লিখি তাহলে কিন্তু আমার এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিচ্ছে। তো এটা একটা মাধ্যম, এটা একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমি পাইথনের কোড করতে পারছি, কিন্তু এটা কাইন্ড অফ ইউজার ফ্রেন্ডলি না। এই কালো একটা ছোট্ট ছোট্ট লেখা, এই আপনার তিনটা অ্যারোর মতো দিচ্ছে, সেখানে লিখছেন, আউটপুট পাচ্ছেন, এইটা আসলে ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না। তো সেই জন্য আমরা একটা পাইথনকে এডিট করতে পারে, পাইথনের কোড লেখা যায় সেরকম একটা কি বলে এটারে, এই আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট আমাদের কিন্তু ইনস্টল করতে হবে। তো আমরা মেনলি জুপিটার নোটবুকে করব। আমাদের যে মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, যেটা আছে এগুলি জুপিটার নোটবুকে করব। তবে পাইথনটা শেখার জন্য বেসিক টা আমি আসলে পাইচামকে পছন্দ করি। পাইচাম আছে, আপনারা ইচ্ছা করলে ডটনেট কোড অথবা অ্যাটম নামে আরেকটা কিছু আছে, এগুলি যে কোনো একটাতে ইউজ করবেন।
কিন্তু আমি এখানে পাইথন ইনস্টল করি। পাইচাম ইনস্টল করি। তো পাইচাম ইনস্টল কিভাবে করতে হয় সেটা আমি এখন দেখাবো। তো পাইচাম ওরকম আমাদের পাইথন ইনস্টল শেষ, এখন পাইচাম ইনস্টল করছি। তো পাইচামের জন্য ওরকম আমরা এখানে লিখব যে ডাউনলোড পাইচাম PYCHARM। এখানেও আমাকে একদম প্রথমেই ডাউনলোড পাইচামে নিয়ে যাবে, সেই সাইটে নিয়ে যাবে। এইখানে অবশ্য ছবিতে ছিল যে পাশাপাশি ডাউনলোড প্রফেশনাল এবং কমিউনিটি, কিন্তু ওরা একটু চেঞ্জ করেছে, এখন মনে হচ্ছে নিচে আছে। এই যে এটা হলো আপনার প্রফেশনাল, এই যে প্রফেশনাল ডাউনলোড, আর নিচে গেলে আপনি পাবেন এই যে কালো যেটা, এটা হচ্ছে কমিউনিটি এডিশন। আমরা অবশ্যই কমিউনিটি এডিশন ডাউনলোড করব, আর প্রফেশনাল এডিশনে আবার পয়সা টয়সা দেওয়া লাগবে। আসলে কমিউনিটি এডিশন হইলেই আমাদের চলবে, প্রফেশনালের দরকার নাই। কমিউনিটি এডিশন ডাউনলোড করার পরে তো কি হবে, আমাদের এরকম ওই পাইথনের মতো পাইচামও ডাউনলোড হবে। তারপরে সেটাকে আমরা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে এই স্ক্রিনটা আসবে যে পাইচাম ডাউনলোডের জন্য। এই স্ক্রিনটা আসলে আমরা সবগুলিতে চেক চেক বক্স দিয়ে দিব, মানে চেক দিয়ে দিব আর কি। এখানে 5-6টা যা থাকবে চেক দিয়ে দিব, নেক্সট করব। নেক্সট করলে আমাদের পাইচাম ইনস্টল হয়ে যাবে। পাইচাম ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের এইখানে এরকম একটা স্ক্রিন আপনাকে দিবে একটা প্রজেক্ট খোলার জন্য। মানে ইনস্টল হওয়ার পরে এরকম একটা স্ক্রিন আপনাকে দিবে। আপনি কোনো কিছু না চিন্তা করেও ক্রিয়েট দিতে পারেন, হয়ে যাবে। আবার যদি মনে করেন যে না আমি এই প্রজেক্টের নামটা চেঞ্জ করব, হ্যালো ওয়ার্ল্ড বাদ দিয়ে অন্য কিছু দিব, এই নামটুকু চেঞ্জ করে আপনি, এখানে অত ঝামেলার দরকার নাই। আপনি ক্রিয়েট করলেই আপনার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এরকম একটা এনভায়রনমেন্ট আপনি পাবেন, যেটা আমরা এখন যদি দেখি যে পাইচাম যদি ওপেন করি, এই যে এরকম এনভায়রনমেন্ট আমরা কিন্তু পাচ্ছি। তো এইরকম এনভায়রনমেন্ট পেলে এই এনভায়রনমেন্টের মধ্যে আপনি কোড করতে পারবেন। পাইথনের কোড কিন্তু আপনি এখানে পাইথনের কোড আপনি এখানে করতে পারবেন। তো এই ছিল এতক্ষণ ইনস্টল কিভাবে করবেন পাইথন এবং পাইচাম সেইটা নিয়ে কথা। ইনস্টল আশা করি আপনারা করতে পারবেন, না করতে পারলে আমাদের সাপোর্ট এক্সিকিউটিভ হেল্প করবে। এখন আসা যাক যে এখন অনেকেই প্রশ্ন করেন এই এই পর্যায়ে আমাকে যে আসলে পাইথন ইনস্টল করছি আবার পাইচাম ইনস্টল করছি, দুইটা ইনস্টল করার প্রয়োজন হলো কেন? তো পাইচাম ইনস্টল করলেই তো হইতো। আসলে এই যে পাইচামটা আপনারা দেখছেন, এই পাইচামটা কিন্তু আসলে মানে শুধুমাত্র পাইথনের জন্য না। এই পাইচাম দিয়ে আপনি HTML এর কোড লিখতে পারবেন, এই পাইচাম দিয়ে আপনি CSS এর কোড লিখতে পারবেন, এই পাইথন দিয়ে আপনি পাইথনের কোড লিখতে পারবেন। পাইথনের কোড লেখার পরে যখন আমরা এখানে রান করব, এই পাইচাম কিন্তু রান করতে পারবে না। পাইথন এই কোডটা পাঠাই দিবে পাইচাম পাঠাই দিবে পাইথনের কাছে। পাইথন আবার আউটপুট পাঠাবে, মানে পাইচাম এখানে একটা মিডিয়া হিসাবে কাজ করছে। আসলে মেন ইঞ্জিন কিন্তু পাইথন। তো পাইথন আমাকে ইনস্টল করতেই হবে। সো পাইথন ছাড়া পাইচাম আসলে পাইথনের কোড রান করতে পারবে না। তাহলে আবার পাইচাম কেন? ওই যে বললাম পাইথনের নিজস্ব এনভায়রনমেন্ট নাই সেরকম ভালো, এডিটর নাই, আমরা কমান্ড প্রম্পটে গিয়ে করতে হয়। কিন্তু বলবেন নাই কেন? নাই কেন? এজন্যই নাই, পাইথন হয়তো ওইদিকে পাইথনের যে মেইন পাইথন ফাউন্ডেশন তারা হয়তো এডিটর বানানোর দিকে কোনো নজর দেয়নি, ওরা প্রয়োজন নাই মনে করেছে। যে যেহেতু এতগুলি এডিটর আছে, পাইচাম আছে, ডটনেট কোড আছে, জুপিটার নোটবুক আছে, তো সেখান সেখান দিয়েই হয়ে যাচ্ছে।
আচ্ছা, ভাই আপনার ক্যামেরা অন আছে, যদি কাইন্ডলি একটু অফ করে দিন। হ্যাঁ, কারো ক্যামেরা অন থাকলে একটু অফ করে দেন। কেন? আচ্ছা, তো এবার আমরা মূল পর্ব যেটা, যে আমাদের এই পাইথন ল্যাঙ্গুয়েজ শেখার যে ব্যাপার, সেই ব্যাপারে আমরা চলে যাই। প্রথমেই চলেন দেখি যে ভেরিয়েবল কি জিনিস। আচ্ছা, ভেরিয়েবল কি জিনিস জানার আগে আমরা একটু কোড লিখি পাইথনে। যেহেতু এখানে পাইথনের কোড লেখা যাবে এবং রান করা যাবে, তাহলে কি কোড লিখতে পারি? ধরেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। কিন্তু ভুল হচ্ছে, যে লাল কালার দিয়ে দিচ্ছে। কেন লাল কালার দিচ্ছে? যে আমি এটা আসলে স্ট্রিং লিখছি। স্ট্রিং মানে হলো কোনো টেক্সট বা যেটা আর কি কোনো সংখ্যা না, টেক্সট। টেক্সট লিখলে অবশ্যই আমাদের ডবল কোড, এরকম যে ডবল কোড অথবা সিঙ্গেল কোড দিতে হবে। তো আমরা এখানে ডবল কোড দিলাম। মনে রাখবেন পাইথনে ডবল কোড সিঙ্গেল কোড ম্যাটার করে না। আমি এটাও করতে পারি, আবার চাইলে এখানে সিঙ্গেল কোড এবং এখানেও সিঙ্গেল কোড দিতে পারি, কোনো প্রবলেম নাই। আপনার যেটা পছন্দ সেটা দিবেন। এখন রান করলে এখানে দেখেন হ্যালো ওয়ার্ল্ড কিন্তু প্রিন্ট করছে, দুটাতেই প্রিন্ট করতেছে, কোনো সমস্যা নাই। তবে আপনি মিক্সিং করে দিতে পারবেন না। একটা ডবল কোড আর আরেকটা যদি সিঙ্গেল কোড দেন, তাইলে কিন্তু হবে না। তাইলে কিন্তু এই যে এরর দিবে। এরর যে দিচ্ছে, আপনার চালানোর প্রয়োজন নাই। এই যে লাল কালার দিয়ে দিচ্ছে, এটা পাইচাম দিয়ে দিচ্ছে। পাইচাম এডিটর বুঝে গেছে যে আপনার কোড সিনট্যাক্স ঠিক নাই। আপনি রান করলে তো এরর আসবেই, এই যে এরর আসতেছে। সো মিক্সিং করা যাবে না। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, বলবো? বলেন। আমার পাইচার্মে তো রেজিস্ট্রেশন কি চাই, এটা কিভাবে দাও? পাইথনের রেজিস্ট্রেশন কি চাই? আপনি তো প্রফেশনালটা ডাউনলোড করেছেন তাহলে। পাইথন ডাউনলোড করার সময় দুইটা অপশন ছিল, খেয়াল করেছেন? আমি বললাম যে একটা প্রফেশনাল আর একটা হচ্ছে কমিউনিটি। আপনি কমিউনিটি এডিশনটা ডাউনলোড করেন, তাহলে আর সমস্যা হবে না। এটা কি উবুন্টু ক্ষেত্রেও দুটো ভার্সনে পাওয়া যায়? হ্যাঁ, সব ক্ষেত্রে এরকম ভার্সন থাকবে। আপনি এখানে আপনি যখন ডাউনলোড করতে গেলেন, তখন তো আমি দেখালাম, স্ক্রিন দেখে নিন। জি, এই যে আচ্ছা, এখানে ঠিক বলা আছে। হচ্ছে যে এই যে ডাউনলোড প্রফেশনাল এবং কমিউনিটি, আপনি কমিউনিটিটা ডাউনলোড করবেন। আচ্ছা, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন চলেন যে ভেরিয়েবল জিনিসটা কি সেটা বুঝি। তো ধরেন আমরা এই যে দিলাম, বললাম যে প্রিন্ট করো, প্রিন্ট করলো। তারপরে আরো কিছু তো বলতে পারি। মনে রাখবেন যে এই ল্যাঙ্গুয়েজ কি? আসলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভাষা, তাই না? আমরা যে এই যে আমি বাংলায় কথা বলছি, আপনারা বুঝতেছেন। আবার যখন ইংরেজরা ইংরেজিতে কথা বলে, আরাবিয়ানরা আরবিতে কথা বলে, তাহলে এগুলি হলো সব ভাষা। তাহলে কম্পিউটারের সাথেও তো আমাদের কথা বলার প্রয়োজন। অর্থাৎ কম্পিউটারকে আমরা কোনো ইনস্ট্রাকশন দিব, তাহলে আমাদের কোনো একটা ভাষাতে তো কমান্ড দিতে হবে। সেই ভাষাটা আমাদের যখন শিখি, তখন তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই ভাষাটা, যেমন মানুষের ভাষা যেরকম আপনার বাংলা আছে, ইংরেজি আছে, আরবি আছে, উর্দু আছে, ফার্সি আছে, ইত্যাদি ইত্যাদি আছে, কম্পিউটারেরও কিন্তু একাধিক ভাষা আছে। যেমন পাইথন আছে, পিএইচপি আছে, সি আছে, সি প্লাস প্লাস আছে, সি শার্প আছে, জাভা আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তো মানুষের ভাষাও যেমন, আপনি বাংলা বললে বাংলা, বাঙালিরা আপনার দেখা গেল আরবি বুঝবে না। আবার আরবি না শিখলে বুঝবে, সেটা আলাদা কথা। আরবি ভাষাতে যেমন বাংলার রুল চলবে না, বাংলা ভাষাতে আরবি রুল চলবে না। সেই রকম এখানেও তাই। পাইথন ভাষাতে যে রুলস আছে, যে সিনট্যাক্স আছে, সেটা পাইথনের নিজস্ব। আবার সি শিখতে গেলে সির মধ্যে যে রুলস আছে, যে নিয়ম কানুন আছে, সেটাও কিন্তু সি এর নিজস্ব। তাহলে আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি মানে ভাষা শিখতেছি একটা। যেমন আপনি বাংলা ইংলিশ শিখেন, সেরকম আরেকটা ভাষা শিখছেন। কিন্তু ইংলিশ শিখেন, আরবি শিখেন, এগুলি মানুষের সাথে কথা বলার জন্য। আর এই ভাষা শিখতেছেন কম্পিউটারকে আদেশ করার জন্য। আরেকটা জিনিস বলে রাখি, কম্পিউটার কিন্তু আমাদের বন্ধু না। মানুষ মানুষের বন্ধু হতে পারে, কিন্তু কম্পিউটার কখনো মানুষের বন্ধু হইতে পারে না। বন্ধু হওয়ার যোগ্যতা
কম্পিউটার রাখে না। কম্পিউটার তাহলে কি? কম্পিউটার হলো স্লেভ, মানে হলো আমাদের দাস। ওই আলাদ্দিনের দৈত্য যেরকম আছে, তাকে যেরকম আমরা রূপকথাতে আর কি বলি এটা করো সেটা করো, সে করে, আমরাও ঠিক কম্পিউটারকে সবসময় কমান্ড করি, ইনস্ট্রাকশন দিই। তো প্রত্যেকটা জিনিসই কম্পিউটার কমান্ড হিসাবে নেয়। হ্যাঁ, তার সাথে এমনি কোনো গল্প করার কোনো আমাদের অবকাশ নাই, বা ডিভাইসটা এমনই যে আমার সাথে তার গল্প করার কোনো সম্পর্ক নাই। তাহলে আমি এই যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, এটা কি? এটা একটা কমান্ড। কি কমান্ড? এটা আমি বলছি যে মিস্টার কম্পিউটার তুমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, প্রিন্ট করছে। তারপরে আমি যদি বলি যে প্রিন্ট 9 + 8, তখন বললাম যে মিস্টার কম্পিউটার তুমি 9 আর 8 কে আগে যোগ করো। এখানে দুইটা ইনস্ট্রাকশন, কিন্তু একটা যোগ করার ইনস্ট্রাকশন, তারপরে প্রিন্ট করার ইনস্ট্রাকশন, দুইটা ইনস্ট্রাকশন একসাথে বলা হচ্ছে। এটাকে আমরা কমপ্লেক্স ইনস্ট্রাকশন বলতে পারি। তো চলেন দেখি এটা রান করি। এই যে দেখেন, প্রথমে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে বলছি, সেটা প্রিন্ট করেছে। তারপরে আমরা বলছি 9 + 8 যোগ করো এবং প্রিন্ট করো, যোগ করো এবং প্রিন্ট করেছে, 17 হয়েছে কিন্তু। তাহলে কম্পিউটারকে আমরা যে কমান্ড দিব, যে ইনস্ট্রাকশন করবে, কম্পিউটার সেইটা ফলো করবে। অবশ্যই তাকে তার ভাষায় দিতে হবে, তার যে কোনো একটা ভাষায় দিতে হবে। যেমন আমি এখন পাইথনে দিচ্ছি। এখন বলবেন যে আমি এই প্রিন্ট 9 + 8 এইটা না লিখে আমি যদি বলি যে প্লিজ প্লিজ প্রিন্ট, এইরকম মানুষের ভাষা বললে সে বুঝবে না। দেখেন লাল দিয়ে দিছে অলরেডি, মানে মানুষের ভাষা সে বুঝবে না। আচ্ছা, এখন এই যে 9 8 আমরা দিলাম, তাহলে যদি আমরা এখন 5 আর 7 করতে চাই, তাহলে 5 আর, এটা তো আমার প্রোগ্রামের অংশ, তাই না? তো এখানে আমি এই ডাইরেক্ট 9 8 না দিয়ে আমরা এই 9 কে এবং 8 কে আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে বা একটা বাক্সের মধ্যে নিয়ে নিতে পারি। তারপর সেই বাক্সটাকেও যোগ করতে পারি, বাক্স দুটিকেও যোগ দিতে পারি। যেমন ধরেন এক্স একটা বক্স নিলাম বা বাক্স নিলাম বা পাত্র নিলাম, এভাবে চিন্তা করেন। টু বি অনেস্ট, যারা জানেন তাদের কাছে খুব সিলি মনে হবে আমার এই উদাহরণগুলি, কিন্তু যারা জানেন না তাদের জন্য খুব উপকারী হবে। ধরেন এটার মধ্যে আমি নিলাম 6, আরেকটা পাত্র নিলাম, সেটার মধ্যে আমরা নিলাম হয়তো 5। তাহলে এই যে এক্স এর মধ্যে আমার চলে যাবে 6 এবং ওয়াই এর মধ্যে চলে যাবে 5। তারপরে যদি আমি এখন যোগ করতে বলি এক্স কে এবং ওয়াই কে, তাহলে আলটিমেটলি সে কিন্তু এই এক্স এর ভিতরে যা আছে এবং ওয়াই এর ভিতরে যা আছে তা যোগ করবে। অর্থাৎ এখানে 6 আর 5 যোগ করবে, করে আমাকে রেজাল্ট দেবে। চলেন দেখি। এই যে 11 রেজাল্ট দিল। তাহলে এই যে বক্স বা পাত্র যেটাকে আমি বলছি, সেটাকে আসলে ভেরিয়েবল বলে, এটাকে বলে ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল, স্যার এই ক্ষেত্রে স্যার ইনভার্টেড কমা লাগছে না কেন? হ্যাঁ ইনভার্টেড কমা লাগছে না। আমি বলেছিলাম যে স্ট্রিং হলে বা টেক্সট হলে ইনভার্টেড কমা লাগে। হ্যাঁ, তো এই 5 6 তো আমি টেক্সট না, এটা তো একটা নাম্বার, তাই না? আমরা যোগ করব, যোগ করার সময় কি আমি টেক্সটে যোগ করতে পারবো? মনে করেন যে হ্যালো ওয়ার্ল্ড এর সাথে আরেকটা টেক্সট, সেটা তো হবে না। যখন আমি নাম্বার দিব তখন কোনো আমার কথাই আমি শুনছি, কোথাও মনে হয় আনমিউট করা আছে, একটু মিউট করেন। জি স্যার, এটাই হচ্ছে। হ্যাঁ, একটু সবাই এই ব্যাপারটা খুব সতর্ক থাকবেন, কারণ আমরা তো অনেকজন মিলে ক্লাস করি। দেখা যাচ্ছে যে আপনি হয়তো বুঝতেছেন না প্রবলেম হচ্ছে, কিন্তু আপনার কারণে সবাই সাফার করি আমরা। এই যে মিস্টার সুলতান, মোহাম্মদ সুলতান, আপনি একটু সতর্ক হন। আপনি হয়তো নাই স্ক্রিনের সামনে। আচ্ছা, আমি করে দিলাম। অন্যরা একটু খেয়াল রাখবেন। দেখেন এই যে ওনার জন্য, উনি হয়তো বুঝতেছেন না, উনি হয়তো স্ক্রিনের সামনে নাইও, কিন্তু ওনার কারণে ওই শব্দগুলা হয়ে যাচ্ছে এবং আমরা সবাই সাফার করছি। সো যখন প্রশ্ন করবেন আনমিউট করে প্রশ্ন করবেন, আবার এখানে আনমিউট করবেন, আবার প্রশ্ন করা শেষ আবার মিউট করে ফেলবেন। আচ্ছা,
তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আমরা ওই কোডটা দিচ্ছি না, কারণ এটা আমরা নাম্বার লিখছি সেজন্য। জি আচ্ছা, স্যার, যেমন এক্স এবং ওয়াই তো স্যার নাম্বার নয়, সেই জন্য আসলে প্রশ্নটা ছিল আর কি। না এক্স এবং ওয়াই নাম্বার নাই, কিন্তু এক্স এবং ওয়াই তো স্ট্রিংও না, ওটা তো একটা পাত্র, পাত্রে পাত্রে যোগ দিচ্ছি। এই জি জি। পাত্রের কন্টেন্ট এবং এই পাত্রের কন্টেন্ট যোগ হচ্ছে। এক্স এবং ওয়াই তো আহ, স্ট্রিংও না। স্ট্রিং কি? এটা তো আর স্ট্রিং স্যার না। বলেন। স্যার আমরা তো হচ্ছে সি করছিলাম, সি তো স্যার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ইন্টিজার নাকি ফ্লোট। পাইথনের বেলাতে সেটা করার প্রয়োজন পড়ে না, তাই না স্যার? জি, সেটার বেলা সেটার প্রয়োজন পড়ে না। যে ভাষার যে নিয়ম, আপনি বাংলা ভাষায় আপনি কর্তা, কর্ম, কর্ম তারপরে দেন ক্রিয়া। আবার ইংলিশ ভাষায় দেন কর্তা, ক্রিয়া, কর্ম। তাহলে যে ভাষার যে নিয়ম, তো পাইথনের ওই নিয়ম নাই যে আপনাকে আগে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে ভেরিয়েবল আমরা যে রাখলাম, ভেরিয়েবলের সুবিধাটা কি হইল? আচ্ছা, এবার আমরা কয়টা ইনস্ট্রাকশন এখানে দিলাম আসলে? এইখানে কিন্তু আমরা আসলে 4টা ইনস্ট্রাকশন দিয়েছি। এই ইনস্ট্রাকশন দিয়ে বলেছি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, এটা একটা ইনস্ট্রাকশন। এখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন আছে কি, কম্পিউটারকে আমি বলছি যে মিস্টার কম্পিউটার, তুমি এক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করো। কোথায় করবে জানেন? র্যামের মধ্যে করবে। সত্যি সত্যিই কিন্তু র্যামের একটা জায়গা দখল করবে, যেখানে যেটার নাম দিবে এক্স এবং তার মধ্যে 6 রাখবে এই কমান্ডটা বলার ফলে। তারপর বলতেছি যে মিস্টার কম্পিউটার, ওয়াই নামে একটা জায়গা দখল করো এবং সেখানে নাও 5, সেখানে রাখো 5। সত্যি সত্যিই কিন্তু রাখবে। তারপরে আমি বলতেছি যে এক্স এর ভিতরে যা রেখেছো, ওয়াই এর ভিতরে যা রেখেছো, সেই দুটাকে যোগ দাও, তখন সে যোগ দিবে। এবং সর্বশেষ বলছি প্রিন্ট করো, তখন সে প্রিন্ট করবে। এই কাজই কিন্তু এখানে হচ্ছে। তাহলে আশা করি ভেরিয়েবল কি জিনিস এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখানে ডেফিনেশন দিচ্ছে এভাবে, ভেরিয়েবল ইজ এ নেম দ্যাট ইজ ইউজ টু রেফার মেমরি লোকেশন। ওই যে মেমরি লোকেশন রেফার করে, মানে সত্যি সত্যি মেমরির মধ্যে একটা ভেরিয়েবল তৈরি হয়, একটা জায়গা দখল হয়। ইট স্টোর অ্যান্ড ম্যানিপুলেটস ডেটা। এটার মধ্যে ডেটা স্টোর করা হয়, সেটা স্ট্রিং হতে পারে, সেটা নাম্বার ইন্টিজার হতে পারে, সেটা লিস্ট হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু ডেটা স্টোর হয়। ভেরিয়েবল আর entities of program that hold a value. Here is an example of variable. এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে x সমান সমান 100, তাহলে x হলো একটা ভেরিয়েবল। আচ্ছা, টাইপের ব্যাপারটা আসতেছি। তো যাই হোক, তাহলে এখন এই যে ভেরিয়েবল আমি বললাম, তাহলে ভেরিয়েবলের টাইপ কি? অর্থাৎ এই যে x এর মধ্যে 6 দিলাম, তাহলে 6 x এর টাইপ কি? আচ্ছা, ভেরিয়েবল টাইপ আবার কি জিনিস? ভেরিয়েবল টাইপ হচ্ছে যে ডেটা টাইপ, আসলে মানে ভেরিয়েবলের মধ্যে যে ডেটাটা আছে সেই ডেটাটার টাইপ কি। তাহলে ডেটা টাইপ আবার কি? ডেটার কিন্তু বিভিন্ন রকমের টাইপ আছে। যেমন আমরা একটু পরের দিকে আছে, পরের স্লাইডে আছে। যেমন ধরেন ইন্টিজার টাইপ আছে, কমপ্লেক্স আছে, ফ্লোট আছে, স্ট্রিং আছে, লিস্ট আছে, টাপল আছে, সেট আছে, বুলিয়ান আছে, ডিকশনারি আছে। এছাড়াও আছে, তো বেসিক পাইথনে এই টাইপগুলি কিন্তু আছে। তাহলে আমরা একে একে এই সবগুলি টাইপ কিন্তু শিখবো। আজকে হয়তো সব শিখবো না, কিন্তু শিখবো। তবে দুইটা টাইপ তো অলরেডি আপনারা বুঝতেই পারছেন। একটা হচ্ছে স্ট্রিং, সেটা হচ্ছে যে এই যে সিঙ্গেল কোট বা ডবল কোট দিয়ে লিখতে হয়, যেগুলিকে টেক্সট লেখা যায় সেগুলিকে আমরা স্ট্রিং বলছি। আর এই যে 6 5 লিখতেছি, এটা হলো পূর্ণাঙ্গ সংখ্যা। পূর্ণাঙ্গ সংখ্যা ইংলিশে আমরা বলি ইন্টিজার। তাহলে এখানে যে ছিল তার মধ্যে আমরা স্ট্রিং আর পূর্ণাঙ্গ সংখ্যা বুঝে গেলাম। পূর্ণাঙ্গ সংখ্যা বুঝলে আমরা ফ্লোটটাও বুঝি। তাহলে এই যে দশমিক যদি দিই, 0.8 যেটা আমরা ডেসিমাল বলি বা ভগ্নাংশ বলি, সেটাকে এই পাইথন ল্যাঙ্গুয়েজে বা অন্য অনেক ল্যাঙ্গুয়েজে এটাকে ফ্লোট বলে। ফ্লোট তার মানে এইখানে এই ধরেন আমরা যদি এটাকে প্রিন্ট না করে এখানে যদি আমরা ধরেন a সমান হ্যালো ওয়ার্ল্ড দিলাম, তার মানে a কিন্তু স্ট্রিং, এক্স কিন্তু ইন্টিজার, ওয়াই কিন্তু ফ্লোট। কেন? এই ডেটাগুলির যে টাইপ ভেরিয়েবলেরও সেই টাইপ। আচ্ছা, আমি যে বললাম যে এ স্ট্রিং, এক্স হলো ইন্টিজার, ওয়াই হলো ফ্লোট, সেটা আমরা কিভাবে বুঝবো? এর কিন্তু টাইপ প্রিন্ট করা যায়। যেমন প্রিন্ট, যদি আমি এ প্রিন্ট করি তাহলে সরাসরি এ কে প্রিন্ট করে দিবে।
এই যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু যদি আমি টাইপ অফ এ এভাবে, মানে টাইপও কিন্তু একটা ফাংশন, যে ফাংশনের মাধ্যমে টাইপ প্রিন্ট করা হয়। তাহলে টাইপ অফ এ এর টাইপটা কি সেটা আবার প্রিন্ট করো, এর টাইপটা কি সেটা প্রিন্ট করো। চলেন দেখি কি করে। এখানে কিন্তু দেখেন str দিচ্ছে, তার মানে str হলো স্ট্রিং এর সংক্ষিপ্ত রূপ, আমি বলে দিচ্ছি এটা স্ট্রিং। আমরা যদি x এর টাইপ দেখি তাহলে কিন্তু আমাদের এখানে ইন্ট দিচ্ছে, মানে ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ। যদি আমরা y এর টাইপ দেখি তাহলে কিন্তু আমাকে ফ্লোট দিচ্ছে, ফ্লোট মানে হচ্ছে ডেসিমাল। তার মানে আমরা কিন্তু তিনটা টাইপের ভেরিয়েবল বা তিনটা ডেটা টাইপ আমরা শিখে ফেললাম, যে স্ট্রিং কি, ইন্টিজার কি, ফ্লোট কি। বাকিগুলো আমরা পরে শিখব। পাইথনে ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ বলা হয় পাইথনকে। কিরকম? বিষয়টা হচ্ছে যে আমি ধরেন এই যে এর মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তারপরে এর টাইপটাকে প্রিন্ট করলাম, তাহলে অবশ্যই স্ট্রিং প্রিন্ট করবে। এই যে স্ট্রিং প্রিন্ট করছে, স্ট্রিং প্রিন্ট করছে। আমি এখনই আবার এর মধ্যে আমি আবার লিখলাম 6, যে এর মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম সেই এর মধ্যে আমি আবার রাখলাম 6। এখন যদি টাইপ প্রিন্ট করি তাহলে কিন্তু এখানে ইন্টিজার বলতেছে। কেন? কারণ যখন তার মধ্যে হ্যালো ওয়ার্ল্ড ছিল তখন তার টাইপ ছিল স্ট্রিং। এখন তো আর হ্যালো ওয়ার্ল্ড নাই, কারণ এটা তো ওভাররাইট হয়ে গেছে। হ্যালো ওয়ার্ল্ড এটা সিকোয়েন্সিয়ালি কাজ করে, প্রত্যেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু সিকোয়েন্সিয়ালি কাজ করে, একটার পর একটা করে যায়। এই কাজটা না করে কোনোদিন এই কাজটা করবে না, আবার এই কাজটা না করে এই কাজটা করবে না। সিকোয়েন্সিয়ালি কাজ করলে শুরুতে এর মধ্যে মানে স্টোর করেছিল কি হ্যালো ওয়ার্ল্ড, তখন এ ছিল স্ট্রিং। চলেন ওইখানে একটা প্রিন্ট দিই। দেখেন প্রথমে বলবে স্ট্রিং, পরে বলবে আবার ইন্টিজার। এই যে দেখেন প্রথমে বলতেছে স্ট্রিং, পরে বলতেছে ইন্টিজার। তার মানে কি শুরুতে সেই স্ট্রিং ছিল তাই স্ট্রিং বলছে, একটু পরে তার মধ্যে 6 ঢুকে গেছে, 6 ঢুকে গেছে মানে কি হ্যালো ওয়ার্ল্ড মুছে গেছে, কিন্তু হ্যালো ওয়ার্ল্ড মুছে এবার 6 ঢুকে, 6 তো আর স্ট্রিং না, 6 তো ইন্টিজার, তাই বলতেছে ইন্টিজার। তাহলে এর যে টাইপটা, এই টাইপটা নির্ধারণ হলো কার উপরে বেস করে? এই ডেটার উপরে বেস করে, সে যে কন্টেন্ট করছে সেটার উপরে বেস করে। তাহলে ডাইনামিক্যালি টাইপ চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু আগে ছিল স্ট্রিং, একটু পরে হয়ে গেল ইন্টিজার। ডেটার উপরে বেস করে তার টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে এক ভাই যেমন বললেন সিতে বা কোথাও ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তার টাইপটা বলে দিতে হয়। যেমন সি হলে পারে আপনি ইন্ট, বা এটা হলে পারে আপনি স্ট্রিং string স্ট্রিং এ ডিক্লেয়ার করলেন, এই এর মধ্যে স্ট্রিং ই ঢুকাতে পারবেন, এই এর মধ্যে কোনোদিন আপনি ইন্টিজার আর ঢুকাতে পারবেন না, কারণ এই স্ট্রিং এ ডিক্লেয়ার করেছেন, এ আজীবন স্ট্রিং ই থেকে যাবে। সো এটা ফিক্সড হয়ে যায়, কিন্তু পাইথনে সেটা না। পাইথনে হলো কোনো ডিক্লিয়ারেশনের প্রয়োজন হয় না। বিষয়টা এরকম যে আপনি একই পাত্রে, আপনি বাজারে গেছেন, অন্য ল্যাঙ্গুয়েজে আপনি একটা মাছ কেনার জন্য পাত্র নিয়েছেন, সেটা মাছই কিনতে হবে, আর অন্য অন্য কিছু কিন্তু সেটার মধ্যে রাখতে পারবেন না। কিন্তু পাইথনে যেটা হচ্ছে যে আপনি একটা পাত্র নিয়েছেন, সেটার মধ্যে কখনো মাছ রাখছেন, কখনো মাংস রাখছেন, কখনো সবজি রাখছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু পাইথন এই অন্য ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে সিতে, জাভাতে, এটাতে কিন্তু যেটা ডিক্লেয়ার করবেন সেটাই কিন্তু রাখতে হয়। সেজন্যই পাইথনকে বলা হচ্ছে ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ। আশা করি ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ কি বুঝতে পেরেছেন। আমরা এই যে ভেরিয়েবলের নাম এ বি সি ডি এক্স ওয়াই রাখছি, তো আমরা কি যে কোনো কিছু রাখতে পারি? আমরা এ না রেখে ভেরিয়েবলের নাম কি আমরা ধরেন এরকম অ্যাট টি, এটা রাখতে পারি? পারি না কিন্তু। তাহলে কি রাখতে পারি আর কি রাখতে পারি না তার একটা রুলস থাকা উচিত, একটা নিয়ম থাকা উচিত। অবশ্যই আছে, সেই রুলস গুলো আমরা এখন জানবো। স্যার আমি কি একটা কোশ্চেন করতে পারি? অবশ্যই পারেন, জি বলেন। স্যার,
ইন্টিজার মানে নিউমেরিক ভ্যালুকে আমরা একবার ইন্টিজার বলছি আবার ফ্লোট বলছি, মানে দুইটার ডিফারেন্সটা একটু জানতে চাচ্ছিলাম। ফ্লোট আর ইন্টিজারের মধ্যে ডিফারেন্স জানতে চাচ্ছেন? জি জি ইন্টিজার মানে হলো পূর্ণাঙ্গ সংখ্যা। পূর্ণাঙ্গ সংখ্যা মানে যার মধ্যে কোনো দশমিক নাই। ওকে? জি আর ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, যার মধ্যে ডেসিমাল সংখ্যা দশমিক আছে, যেটা ভগ্নাংশ সংখ্যা। ক্লিয়ার হয়েছে? জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। যার মধ্যে দশমিক থাকবে সে হয়ে যাবে ফ্লোট, আর যার মধ্যে দশমিক থাকবে না সে হয়ে যাবে ইন্টিজার। স্যার একটা কোশ্চেন করবো স্যার? হ্যাঁ বলেন। স্যার আপনি একটু আগে স্যার ডাইনামিক্যালি মেমোরি লোকেশনের কথা বলছিলেন, তো সেই ক্ষেত্রে স্যার প্রথমে যখন আমরা এ কে অ্যাসাইন করেছি, পরবর্তী যখন আমি এ কে আবার 6 অ্যাসাইন করলাম, তখন কি আগের হ্যালো ওয়ার্ল্ড যে লোকেশনটা ছিল সেটা কি মুছে যাবে? লোকেশন মুছবে না, লোকেশনে এই এ থাকবে কিন্তু ডেটাটা মুছে যাবে, ডেটাটা জি চেঞ্জ জি হয়ে স্যার, নতুন ওটাই। নতুন ডেটা আসবে আর কি। জি স্যার স্যার, আমার বুঝতে একটা পেরেছি। কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এখানে আমরা দেখা যাচ্ছে যে এ অ্যাসাইন করার জন্য দুইবার প্রিন্ট মানে লেখা লাগছে। আমরা কি একটা প্রিন্টের মধ্যে কি দুইটাই অ্যাসাইন করতে পারবো না, স্ট্রিং আর ইন্টিজার? প্রিন্টের মধ্যে তো আর আমরা অ্যাসাইন করছি না, অ্যাসাইন তো আলাদা করে করছি, প্রিন্ট তো জাস্ট দেখতেছি। জি জি, মানে এখানে হচ্ছে আপনার মানে হ্যালো ওয়ার্ডটা যেমন স্ট্রিং, তারপরে হচ্ছে 6 যেমন আমাদের ইন্টিজার সংখ্যা, দুইটাকে আলাদা আলাদা ভাবে প্রিন্ট করা লাগছে। এটা কি দুই একসাথে আমরা প্রিন্ট করতে পারি না? একসাথে প্রিন্ট করবেন কিভাবে? কারণ এইখানেই তো সেই স্ট্রিং আছে। এই যখন এই 6 ঢোকানো হয়ে যাবে তখন কি এখানে আর স্ট্রিংটা পাবেন বলেন? স্ট্রিং তো এই পর্যায়ে আছে, এই পর্যায়ে তো আর স্ট্রিং নাই। আপনি অন্য কোনো কারণে বলতে পারেন যে ধরেন আমি এর মধ্যে 6 নিলাম আর বির মধ্যে আমি 7 নিলাম। এখন এই এ আর বি কে আমি একসাথে প্রিন্ট করতে পারি কিনা সেটা আপনার একটা প্রশ্ন হতে পারে। হ্যাঁ, অবশ্যই পারি, কেন পারবো না? আমি এ কমা বি দিলেই আমার কিন্তু একসাথে প্রিন্ট হবে, এ কমা বি দিলেই এ আর বি একসাথে প্রিন্ট হবে। দেখেন এই যে 6 আর 7 একসাথে হচ্ছে। কিন্তু এখন আপনি যে প্রশ্নটা করলেন এটা আসলে মানে প্রাসঙ্গিক হচ্ছে না। কারণ হচ্ছে যে আমি এই সরি এইখানে এই এই প্রিন্টটা মনে করেন টাইপ এ, আবার ওখানেও তো টাইপ এ ছিল, এখানে কমা দিয়ে টাইপ এ দিব, দিয়ে আমি একসঙ্গে স্ট্রিং আর ইন্টিজার দেখবো, সেটা তো সম্ভব হবে না। টাইপ এ এখন ইন্টিজারই হয়ে যাবে। স্ট্রিং দেখতে গেলে যে পর্যায়ে স্ট্রিং ছিল সেই পর্যায়ে প্রিন্ট দিতে হবে। আমি বুঝাইতে পারছি মনে হয়? জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ চাচ্ছি স্যার, প্লিজ। হ্যাঁ বলেন, কোনো প্রশ্ন থাকলে যে বলেন। কোশ্চেনটা করছেন ভাইয়া, আমি আপনাকে একটু বলি। সেটা হচ্ছে আপনি প্রিন্টেড করে, মানে প্রিন্টের মধ্যে আপনি যে ভ্যারিয়েবল গুলো আপনি ইনক্লুড করবেন, হ্যাঁ, সেটা হচ্ছে একটা সিকোয়েন্স আছে। আপনার হচ্ছে পাইথন একটা সিকোয়েন্স মেনটেন করে। সেই সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে আপনি যে কোশ্চেনটা করছেন সেটা হবে না। অর্থাৎ আপনি এখানে ইন্টিজার যেটা আপনি বসাচ্ছেন প্রথম পার্ট, সেটা প্রিন্ট আউট করার পর সেকেন্ডলি হচ্ছে আপনাকে আবার আপনার ইন্টিজার আপনি আমার মনে ভ্যারিয়েবল হয় যাই উনি নেন না কেন। আমার কথাতেই বুঝে গেছে। সো আপনার জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। বলছেন এই জন্য ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় যে উনি আমার কথাতেই এটা বুঝে গেছে। সো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা যেটা এখন শিখছিলাম যে রুলস, নেমিং কনভেনশনের যে রুলস, সেই রুলসটা হচ্ছে যে কি কি রুলস আমরা মেনটেন করব এই করার জন্য, কি বলে এই যে ভেরিয়েবলের নাম লেখার জন্য। তো এখানে আমরা খুব সহজে যদি বলি তাহলে প্রথম 2-3টার মধ্যেই কিন্তু সব রুলস চলে আসবে। যেমন 1 নাম্বার রুলস হচ্ছে যে ভেরিয়েবলের নামের মধ্যে 3 ধরনের জিনিস আসতে পারে। ভেরিয়েবলের নামের মধ্যে 3 ধরনের জিনিস আসতে পারে। কি কি? একটা হচ্ছে অ্যালফাবেট, অর্থাৎ ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড পর্যন্ত, অথবা বড় হাতের এ থেকে বড় হাতের জেড পর্যন্ত। তাহলে এই অ্যালফাবেট আসতে পারে, এটা একরকম জিনিস। আরেকটা হলো আন্ডারস্কোর, মানে এই যে শিফট টিপার পরে যে আমরা হাইফেন টিপি এটাকে আন্ডারস্কোর বলে, এই আন্ডারস্কোর এটা আসতে পারে। আর সংখ্যা আসতে পারে। এই 3 ধরনের বাইরে আর কোনো কিছু ভেরিয়েবলের নামের মধ্যে আসবে না। যদি ভেরিয়েবলের নামের মধ্যে এই 3 ধরনের ক্যারেক্টারের বাইরে কিছু দেন, অবশ্যই ভেরিয়েবলটা এরর দিবে। যেমন ধরেন আমরা যদি এখন লিখি
ASB, কোনো সমস্যা নাই, এটা ভেরিয়েবল হইতে পারে। আমরা ASD এর মধ্যে 556 ঢুকাইলাম, অসুবিধা নাই। কিন্তু আমি ASD এর সাথে আমি আন্ডারস্কোর দিলাম, তাতেও কোনো সমস্যা নাই। ASD এর পরে আমি 8 9 এরকম দিলাম, তাতেও কোনো সমস্যা নাই। ASD এর সাথে আমি ধরেন তাহলে আমি 3 ধরনের, এখন যদি আমি বড় হাতের দিই, জেড দিলাম, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু এই তিনটার বাইরে আমি একটা ডলার দিলাম, দেখেন সমস্যা। আমি একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিলাম, সমস্যা। মোট কথা এই 3 ধরনের বাইরে আর কোনো কিছু আমরা দিতে পারবো না। এই হলো প্রথম রুলস। আশা করি মনে থাকবে যে অ্যালফাবেট, আর একটা হচ্ছে ওই কি বললাম, ওই আন্ডারস্কোর, আর একটা হলো সংখ্যা মানে অঙ্ক, নাম্বার, এগুলো দিতে পারবো। তবে নাম্বার ইউজ করলে আবার সেটা প্রথমে দেওয়া যাবে না। যেমন ধরেন আমি আন্ডারস্কোর যদি ইউজ করি, সেটা প্রথমে দিতে পারবো, 2টা 3টা দিতে পারবো, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি প্রথমে নাম্বার দিই তাহলে কিন্তু প্রবলেম। নাম্বারের ক্ষেত্রে অ্যাডিশনালি মনে রাখতে হবে, নাম্বার আমরা ইউজ করতে পারবো ঠিকই, সংখ্যা আমরা ইউজ করতে পারবো ঠিকই, কিন্তু সেটা মাঝে অথবা শেষে, প্রথমে আমরা পারবো না। তাহলে এই রুলস গুলোই মূলত এখানে বলা আছে। এখানে বলা আছে যে ইউ শুড স্টার্ট ভেরিয়েবল নেম উইথ অ্যান অ্যালফাবেট আন্ডারস্কোর দিয়ে আপনি শুরু করতে পারবেন, অথবা অ্যালফাবেট দিয়ে শুরু করতে পারবেন, সেটা একটা বলেছে। এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন এ থেকে জেড, অথবা ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড থেকে, এটা কিন্তু থেকে মিন করছে, এটা আবার মনে করেন না যে এটা অ্যালাউ করবে, হাইফেন কিন্তু অ্যালাউড না। এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, অথবা 0 থেকে 9 এবং আন্ডারস্কোর, এর বাইরে ভেরিয়েবলের নামে অন্য কোনো ক্যারেক্টার দিতে পারবেন না। তারপরে বলছে ইউ ক্যান নট স্টার্ট দ্য ভেরিয়েবল নেম উইথ নাম্বার, কিন্তু এই নাম্বার আপনি ইউজ করতে পারবেন ঠিকই, নাম্বারটা মাঝে ইউজ করতে পারবেন, শেষে ইউজ করতে পারবেন। ইউ ক্যান নট স্টার্ট ভেরিয়েবল নেম উইথ এ নাম্বার, নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবেন না। 4 নম্বরে কি বলতেছে, ইউ ক্যান, এগুলি তো এটা দিয়েই বলা হয়ে যাচ্ছে, এটা দিয়েই বলা হয়ে যাচ্ছে যে তুমি কোনো স্পেশাল ক্যারেক্টার দিতে পারবে না। স্পেশাল কি, আর কোনো কিছুই দিতে পারবে না। সো এই 2 নাম্বারটা দিয়েই 4 নাম্বারটা বলা হয়ে যাচ্ছে। 5 নম্বরে বলতেছে যে ভেরিয়েবলের নাম কিন্তু কেস সেনসিটিভ, অর্থাৎ আপনি এখানে এ দিয়ে লিখলেন, আর এখন আপনি প্রিন্ট করার সময় আপনি বলতেছেন যে আচ্ছা এ কে প্রিন্ট করো, তাহলে কিন্তু এরর দিচ্ছে। বলবেন কেন, আমি তো এ তো লিখলাম, কিন্তু এটা লিখছেন ছোট হাতের, আপনি প্রিন্ট করার সময় দিচ্ছেন বড় হাতে, তার মানে দুই ভেরিয়েবল হয়ে যাচ্ছে। ও বলতেছে তোমার এ তো নাই, এ তো ডিক্লেয়ার করে নাই, এর মধ্যে কোনো ভ্যালু আর নাই, আমি কি প্রিন্ট করব? তার মানে ভেরিয়েবল নেম হলো কেস সেনসিটিভ, অর্থাৎ ছোট হাতের str আর বড় হাতের str, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুইটা কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল হিসাবে ট্রিট করবে। রুল নাম্বার 6 হচ্ছে ভেরিয়েবলের নাম হিসাবে আপনি কোনো স্পেশাল কিওয়ার্ড দিতে পারবেন না। পাইথনে কিছু কিওয়ার্ড আছে, সেগুলি আস্তে আস্তে আপনার পরিচিত হবেন। যেমন ধরেন ডেফ, ফর, ইজ, এলস, এইগুলি কিন্তু ভেরিয়েবলের নাম হিসাবে দিতে পারবেন না। যেমন আপনি যদি মনে করেন আচ্ছা আমি ইফ নামে ভেরিয়েবল দিব, হবে না। ইফটা হলে স্পেশাল, কি কি স্পেশাল কিওয়ার্ড আছে সেটা মূলত এখানে বলছে, এগুলি আছে মূলত, এগুলি মেইনলি আছে। তো কিন্তু ইফের সাথে আপনি আবার 8 যোগ করে দেন, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তাহলে ভেরিয়েবলের এটা আপনার পড়ে নেবেন, ভেরিয়েবলের কনভেনশন গুলি আমরা দেখলাম। তবে ভেরিয়েবল তো এরকম করে তো ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাচ্ছে, সমস্যা তো নাই, কিন্তু মানুষ এমনি করে না। কারণ আপনি কেন হিবিজিবি ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করবেন? সাধারণত মানুষ কি করে, এক্স ওয়াই এ বি সি এর মধ্যেই করে। আর যদি মনে করেন যে মিনিংফুল কিছু হয়, ধরেন কোনোটার মধ্যে নাম রাখছে, তাহলে ভেরিয়েবলের নাম রাখবে নেম। এখন নেমের ভেরিয়েবল হয়তো 2টা নেওয়া লাগছে, 3টা নেওয়া লাগছে, তখন সে লিখবে নেম 1, নেম 2, নেম 3। আবার কোনোটার মধ্যে হয়তো আপনার দেখা যাচ্ছে যে এজ নেওয়া লাগছে, তো ভেরিয়েবলের নেমই রাখবে এজ। তো এরকম মিনিংফুল নাম রাখাটা সাজেস্টেড। তাহলে আপনি বুঝতে পারছেন যে এই ভেরিয়েবলের মধ্যে কি আছে। এখন আসেন যে ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট কি। ইনস্ট্রাকশন যা, স্টেটমেন্টও তাই, কমান্ডও তাই। অলরেডি আমি বলে ফেলেছি যে আপনি যা লিখেন এখানে পাইথনের মধ্যে, যা লিখেন তাই আসলে স্টেটমেন্ট, পাইথনের মধ্যে যা লিখেন তাই আসলে ইনস্ট্রাকশন। আমরা সবসময় কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিই, প্রথমে যেটা বললাম।
তো চলেন আমরা এখানে এটা দেখি। আমি আপনাদেরকে এরকম পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে দেব রিসোর্স হিসাবে। এখানে সুবিধা হলো কি আপনারা এরকম কপি পেস্ট করে কোডগুলি এতে চালাতে পারবেন এই পাইচামে, তাহলে আপনারা বুঝতে পারবেন পাইচামে কপি পেস্ট করে চালাতে পারবেন। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস এখনই শিখাবো, আগে শেখানো হয়নি, সেটা হচ্ছে যে কোন লাইনে যদি আপনি হ্যাশ চিহ্নটা দেন তাহলে সেই লাইনটা আসলে পাইথন তার কোড হিসাবে ধরবে না, সেটাকে এক্সক্লুড করবে। অর্থাৎ এটা আপনি কিছু লেখা আর না লেখা সমান কথা পাইথনের কাছে, এটাকে ইগনোর করবে সে। তো হ্যাশ দিয়ে আমরা যেটাকে লিখি সেটাকে বলি কমেন্ট করা। অনেক সময় এই কোডটা কি জন্য লিখলাম সেটার একটা কমেন্ট করার প্রয়োজন হয়। তো আমি যদি এমনিতে লিখি, যদি বলি যে এটা স্টেটমেন্ট 1, তাহলে কিন্তু আমার এরর দিবে। পাইথন এমন একটা জিনিস, তার ভাষায় লিখলে ঠিক আছে, তার ভাষার বাইরে এক্সট্রা একটা ডট দিলেও সে কিন্তু এরর দিবে। কিন্তু আমার এটা লেখাও দরকার, তখন আমি কি করব, হ্যাশ দিয়ে লিখবো। হ্যাশ চিহ্নটা দিয়ে লিখলে হবে কি, ওটাকে সে কোড হিসাবে ইগনোর করবে, আপনার এটা কোনো প্রবলেম নাই। তাহলে এটা তো ইগনোর করছে, এটাও ইগনোর করছে, এটাও ইগনোর করছে। তাহলে এখানে ইনস্ট্রাকশন আসলে কয়টা আছে কেউ বলতে পারবেন? স্যার 3টা। 3টা, ভেরি গুড। এখানে ইনস্ট্রাকশন আছে 3টা। প্রথম ইনস্ট্রাকশন হচ্ছে মিস্টার পাইথন তুমি হ্যালো প্রিন্ট করো। দ্বিতীয় ইনস্ট্রাকশন হচ্ছে যে মিস্টার পাইথন তুমি র‍্যামের মধ্যে এক্স নামে একটা ভেরিয়েবল নাও এবং তার মধ্যে 20 রাখো। তৃতীয় ইনস্ট্রাকশন হলো যে মিস্টার পাইথন তুমি ওই এক্স কে প্রিন্ট করো। চলেন দেখি আমার কথা শোনে কিনা। দেখেন সে কিন্তু ঠিকই হ্যালো প্রিন্ট করেছে, এটা র‍্যামের মধ্যে রেখেছে, রেখেছে বলেই তো যখন প্রিন্ট করছে তখন আবার দেখাচ্ছে। তার মানে আমার এই 3টা কথাই সে শুনেছে। তো এই কথাগুলিকে আমরা বলছি স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন। তাহলে একটু আগে কমেন্টের কথা বললাম। সিঙ্গেল লাইন কমেন্ট করলে, অর্থাৎ এক লাইন কমেন্ট করব, এই যে প্রিন্ট বিসমিল্লাহ এটারে কমেন্ট করব, তো এটা কমেন্ট করলে আমরা কিন্তু হ্যাশ দিয়েই কমেন্ট করে ফেলতেছি। কিন্তু ধরেন কখনো আমার এরকম মাল্টি লাইন, অনেকগুলি লাইন আছে, অনেকগুলি লাইন আছে, এখন এই সব কিছুকে আমি কমেন্ট করে মুছতে চাচ্ছি না, কমেন্ট করে রেখে দিতে চাই। তাহলে উপায় কি? উপায় কিন্তু একটা আছে, সবগুলিতে এরকম হ্যাশ দিতে পারি, হ্যাশ। নিচে তো সবগুলিতে দিতে গেলে তো সময় লাগবে বেশি, ধরেন 20 লাইন থাকলে তো আরো বেশি সময় লাগবে। তো সেটার জন্য একটা উপায় আছে যে সবগুলিকে মাল্টি লাইন কমেন্ট করতে গেলে প্রত্যেকটাতে হ্যাশ না দিলেও হবে, বরং শুরুতে আপনি 3টা সিঙ্গেল কোট দিবেন। শুরুতে দিবেন 3টা সিঙ্গেল কোট আর শেষে দিবেন 3টা সিঙ্গেল কোট। তাহলে এই শুরু এবং শেষের মধ্যে যাই লিখেন সেটাকে কিন্তু কমেন্ট হিসেবে বিবেচনা করবে। এটাকে আমরা বলছি মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট হ্যাশ দিয়ে করতে হয়, মাল্টি লাইন কমেন্ট সিঙ্গেল কোট অথবা ডবল কোট। ওই যে বললাম পাইথনে ডবল কোট সিঙ্গেল কোটের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি এরকম ডবল কোট দিবেন শুরুতে এবং শেষে আবার ডবল কোট দিবেন, তবে মিশ্রিত করতে পারবেন না। প্রথমে দিলেন সিঙ্গেল কোট, শেষে দিবেন ডবল কোট, তা হবে না। তাহলে এটাকে বলছি আমরা মাল্টি লাইন কমেন্ট। তার মানে এখানে দেখেন আলটিমেটলি শুরুতে প্রিন্ট বিসমিল্লাহ বলেছি, এটা কিন্তু কমেন্ট না, আর লাস্টে বলেছি আলহামদুলিল্লাহ। মাঝখানে যা লিখেছি এভরিথিং ইজ কমেন্ট, কোনটা সিঙ্গেল কমেন্ট, কোনটা মাল্টি লাইন কমেন্ট। চলেন প্রিন্ট দিই। দেখেন শুধু আমার এই 2টা ইনস্ট্রাকশনও ফলো করছে, একটা হলো প্রথমটা আর একটা হচ্ছে শেষেরটা। মাঝেরগুলো কেন করতেছে না? কারণ মাঝেরগুলি সব কমেন্ট করা। তাহলে এই লেকচার থেকে আপনারা কি বুঝলেন? বুঝলেন এটাই যে কমেন্ট কি জিনিস এবং কিভাবে কমেন্ট করতে হয়। কমেন্ট করলে সেই কোডগুলিকে পাইথন ইগনোর করে। আমাদের কোডের ডেসক্রিপশন লেখার জন্য এই ধরনের কমেন্ট করতে হয়। আমরা যদি ছোট একটা ক্যালকুলেটর বানাই, যেটা অলরেডি দেখাইলাম, যে এই যে আমরা বলছি প্রিন্ট 8, ধরেন 5 প্লাস 8, 5 আর 8 কত হবে? 13 হবে। তো এটা প্রিন্ট করলো। আর আমি বললাম যে এটা আমি হার্ড কোডে লিখবো না, আমি একটা ভেরিয়েবলের মধ্যে লিখবো। তাহলে এক্স এর মধ্যে লিখলাম 5 আর ওয়াই এর মধ্যে লিখলাম 8। তো এখানে আমি বললাম যে এক্স
আর এখানে আমি বললাম ওয়াই, একই কাজ হবে, ওই 8-13ই প্রিন্ট করবে। আচ্ছা, তো আমি খুব খুশি হয়ে গেলাম যে আমি একটা ক্যালকুলেটর বানাই ফেললাম। কেন? কারণ এই যে এক্স আর ওয়াই কিন্তু আসলে হইল না, কারণ আমি এখানে হার্ড কোডেড 5 আর 8 বলে দিলাম, তাই 5 আর 8 যোগ করছে। কিন্তু এমন তো সিস্টেম থাকতে হবে, ক্যালকুলেটরে আমার ইউজার দিবে আর কি ভ্যালু। ইউজার যদি 5 আর 8 দেয় তাহলে 13 হবে, ইউজার যদি 5 আর 6 দেয়, ইউজার যদি যা দিবে সেই দুইটা যোগ করে তবেই না ক্যালকুলেটর হবে। তার মানে কি, ইউজারের কাছ থেকে এই সংখ্যা নেওয়ার ব্যবস্থা থাকতে হবে। তাহলে আমি ইউজার যা দিবে তা আগে গ্রহণ করব, তারপরে যোগ করব, তাহলে আমি একটা ক্যালকুলেটর বানাতে পারবো, ছোটখাটো যোগের ক্যালকুলেটর অ্যাটলিস্ট বানাতে পারবো। তাহলে ইউজারের কাছ থেকে এই সংখ্যা নেওয়ার উপায় কি, বা ইউজারের কাছ থেকে নাম নেওয়ার উপায় কি? সেটার উপায় হলো আমাদের এখানে ইনপুট নামে একটা ফাংশন আছে, ইনপুট। তো ইনপুট তারপরে এরকম বললেই ও কিন্তু ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য দাঁড়ায় যাবে, ওয়েট করবে আর কি। তো আমরা দেখেন এখানে কিন্তু দাঁড়ায় যাচ্ছে, এই যে পরবর্তী আগাচ্ছে না। আমি কোনো কিছু ইনপুট দিচ্ছি, তারপরে সে কিন্তু আগাচ্ছে। তো এই যে দাঁড়ায় গেল, কিছু নিচ্ছে না, তাহলে তাকে তো বোঝানো উচিত যে তুমি কিছু ইনপুট দাও, সেটা তো বলা উচিত। তাহলে সেটা কি করে আমি বলবো? এখানে আমি বলতে পারি যে প্রিন্ট এন্টার এ নাম্বার, কোলন দিলাম, তারপরে আমি এখানে দিলাম। এখন কিন্তু সে বুঝবে, দেখেন প্লিজ এন্টার এ নাম্বার, তখন সে একটা নাম্বার এন্টার দিবে, ধরেন 5 বা কিছু দিল, তারপরে হইল। তার মানে এইভাবে প্রথমে প্রিন্ট তারপরে ইনপুট দিতে পারি। কিন্তু আরো সহজ ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আসলে এই ইনপুটের মধ্যে আবার লেখাও যায়, মানে প্রিন্টও করা যায়। ইনপুট আসলে দুইটা ফাংশনালিটি আছে ইনপুটের, একটা হচ্ছে ইউজারের কাছ থেকে কিছু গ্রহণ করে এবং সাথে সাথে সে প্রিন্টও করে। তাহলে আমার আলাদা করে এই প্রিন্টটা লেখার দরকার হচ্ছে না, আমি খালি খালি একটা লাইন বাড়াবো কেন, আমি এই ইনপুটের ভিতরেই এটা দিয়ে দিব। তাহলে কি হবে, আমার প্লিজ এন্টার এ নাম্বার প্রিন্টও হবে, আবার স্ক্রিনে দাঁড়ায় যাবে এই নাম্বারটা গ্রহণ করার জন্য। যতক্ষণ নাম্বারটা না দিব প্রোগ্রামটা আগাবে না। চলেন দেখি, এই যে এন্টার এ নাম্বার দাঁড়ায় গেছে, আমরা এখন একটা নাম্বার দিচ্ছি, তারপরে সে প্রোগ্রামটা আগাচ্ছে। তো এই যে একটা নাম্বার এন্টার দিল ইউজার, সেটা তো আমার কোন একটা ভেরিয়েবলের মধ্যে নিতে হবে, তাই না? তো ধরেন আমরা সেটা এক্স এর মধ্যে নিই, তাহলে আমরা কি লিখবো? এক্স ইকুয়াল টু এটা লিখবো। তখন এইখান থেকে যে নাম্বারটা গ্রহণ করবে, এই ইনপুট ফাংশনের মাধ্যমে যে নাম্বারটা গ্রহণ করবে, সেটা আসলে এক্স এর মধ্যে চলে যাবে। এখন চিন্তা করলাম যে বাহ ফাইন, তাহলে এক্স এর মধ্যে তো চলে গেল, তাহলে ওয়াই এর মধ্যেও এরকম করে আরেকটা নাম্বার নেই, তারপর আমি এক্স আর ওয়াই কে যোগ করে দিই, তাহলে তো ইউজারের কাছ থেকে আমার নাম্বার নেওয়া হবে। চলেন তাই করি। তাহলে এই ইনপুট ফাংশনটা কপি করি, করে আরেকটা লিখি, এখানে লিখি, লিখে বলি যে প্লিজ এন্টার এ নাম্বার, প্লিজ এন্টার অ্যানাদার নাম্বার। আচ্ছা, তাহলে একটা নাম্বার দিবে, আরেকটা নাম্বার দিবে, একটা যাবে এক্স এ, একটা যাবে ওয়াই এ, তারপরে এক্স আর ওয়াই যোগ করে আমাকে রেজাল্ট দিবে। তো চলেন দেখি করি। তো ধরেন আমি দিলাম 5 প্রথমে, এন্টার এ নাম্বার দিলাম 5, তারপরে বলছে এন্টার অ্যানাদার নাম্বার, দিলাম 6। তাহলে আমি 11 দেখবো এটা আশা করতেছি, কিন্তু না, আমি 5 আর 6 পাশাপাশি দেখছি। বলবেন কেন যোগ করলো না কেন? আচ্ছা, ইনপুট ফাংশন আপনি নাম্বার দেন আর যাই দেন, তার ধর্ম হলো সে স্ট্রিং হিসাবে গ্রহণ করবে। তো 5 কিন্তু একই সাথে স্ট্রিং, আবার একই সাথে নাম্বার। কেন? যদি আপনি 5 কে এভাবে লিখেন, হাইফেন দিয়ে 5 লিখেন, তাহলে এটা কিন্তু স্ট্রিং, এটা নাম্বার না, এটা কিন্তু টেক্সট। আবার হাইফেন ছাড়া যদি লিখেন, তাহলে এটা কিন্তু ইন্টিজার। তো বলবেন আমি তো হাইফেন ছাড়াই লিখেছি, এখানে আমি তো এখানে হাইফেন দিই নাই।
আপনি হাইফেন না দিলে কি হবে, এই ইনপুট ফাংশন নিজের থেকে হাইফেন দিয়ে নিয়েছে, নিয়ে এটারে স্ট্রিং বানাই দিয়েছে, আপনার সংখ্যা কিন্তু আপনি পান নাই। এটা নিয়ম। বলবেন কেন? এটা না নিয়ম, পাইথনের নিয়ম। যার ফলে এখানে একটা স্ট্রিং পেয়েছে, স্ট্রিং 5 পেয়েছে, এখানে স্ট্রিং 6 পেয়েছে। তো স্ট্রিং এ তো যোগ দেওয়া যায় না, অন্য ল্যাঙ্গুয়েজ হলে এরর দিত। এ ভদ্রতার খাতিরে এরর দেয় না, কিন্তু দুইটা পাশাপাশি বসায় দেয়। আচ্ছা ঠিক আছে, 5 আর 6 কে পাশাপাশি বসায় দিই, কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ হলে আপনাকে এখানে এরর দিয়ে দিত। তাহলে এখন উপায় কি? আমি ইন্টিজার নেওয়ার উপায় কি? আমি যতই ইন্টিজার দিই সে তো নিবে স্ট্রিং, স্ট্রিং বানায় ফেলতেছে সে অটোমেটিক্যালি। উপায় হচ্ছে আমরা জোর করে এটাকে আবার ইন্টিজার বানাবো। তো সেটা কি করে করব? এইখানে যদি int ফাংশনটা লিখি, এভাবে যদি ঘিরে দিই, তাহলে মনে রাখবেন এখানে আসলে বেশ কয়েকটা ইনস্ট্রাকশন আছে। কিরকম? প্রথম ইনস্ট্রাকশন হলো ইনপুট, মানে হচ্ছে দাঁড়ায় যাওয়া। দ্বিতীয় অপশন হলো যে প্রিন্ট করা, প্লিজ এ নাম্বার। তৃতীয় অপশন হলো যেটা সে ইনস্ট্রাকশন হলো যেটা সে দিবে সেটাকে ইন্টিজারে কনভার্ট করা। আচ্ছা, সবসময় মনে রাখবেন ভিতরের কাজটা আগে হয় এবং বাহিরের কাজটা পরে হয়। তাহলে ভিতরে কি লেখা আছে? গ্রহণ করা। কি গ্রহণ করা? ইউজার যা দিবে, ইউজার যদি 5 দেয় 5 গ্রহণ করবে। বাহিরে কি লেখা আছে? যে জিনিসটা গ্রহণ করবে সেই জিনিসটাকে ইন্টিজারে কনভার্ট করা। তাহলে ইউজার যদি 5 দেয় 5 কে ইন্টিজারে কনভার্ট করবে, ইউজার যদি 6 দেয় 6 কে ইন্টিজারে কনভার্ট করবে। আরো একটা ইনস্ট্রাকশন আছে। আলটিমেটলি এই যে ইন্টিজারে কনভার্ট করার পরে সর্বশেষ যে রেজাল্টটা পেল সেটাকে এক্স এর মধ্যে অ্যাসাইন করা। তো এক্স এর মধ্যে যা যাবে তা তো অবশ্যই ইন্টিজার যাবে, কারণ ইন্টিজারে আমি কনভার্ট করে নিচ্ছি। তাহলে এটা একটা বুদ্ধি পেয়ে গেলাম যে আমি এখানে ইন্টিজারে কনভার্ট করে নিব, কারণ আমি জানি সে ইন্টিজারে নিবে না, সে স্ট্রিং এ নিবে। এখন দেখেন আমি যদি যোগ করি তখন বলছে প্রথমে একটা নাম্বার দাও, সেই 5ই দিই, সরি সেই 5ই দিই, আরেকটা দাও, তো চলেন দেখি আবার 6 দিই, এখন কিন্তু 11 দিচ্ছে। তাহলে পুরো বিষয়টা বুঝতে পারলেন কিনা? কোনো প্রশ্ন আছে কিনা এখানে? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, কিন্তু বুঝতে পেরেছেন? জি স্যার, আমি বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। স্যার তাহলে আমার একটা আমরা, প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা যে এখানে যে টাইপ কাস্টিং করলাম ইনপুট নেওয়ার সময় আমরা যদি এটা প্রিন্টের ভিতরে যদি করতাম তাহলে কি আমাদের প্রোগ্রামটা কাজ করতো? 5 আর 6 কে অবশ্যই কাজ 11 করতো। দেখাইতো? এটা একটা ভালো প্রশ্ন। উনি বলেছেন যে আমি ইনপুট নেওয়ার সময়ই তো ইন্টিজার বানায় নিয়েছি, তা না করে ইনপুট নেওয়ার সময় স্ট্রিংই থাক, অসুবিধা নাই, এটাও স্ট্রিং এটাও স্ট্রিং থাক। কিন্তু আমি যখন প্রিন্ট করব তখন আমি এটাকে ইন্টিজার বানাবো, আমি জানি এক্সট্রা স্ট্রিং আছে কারণ ইনপুট নিচে স্ট্রিং এ, এবং এটাকেও ইন্টিজার বানাবো। তাহলে কাজ হবে কিনা? অবশ্যই হবে। আপনি ইন্টিজার করলেই হলো, সেটা প্রথমে করেন আর শেষে করেন, প্রিন্ট করার আগে করলেই হলো, এই যে যোগ করার আগে করলেই হলো। দেখেন বলছে একটা দাও, তো দিলাম, আবার ধরেন সেই 5ই দিই, আবার চাচ্ছে 6 দিই, এই দেখেন 11 কিন্তু হইল। তার মানে কখন আপনি ইন্টিজার বানাইলেন সেটা বড় কথা না, যোগ করার আগে বানাইলেই হবে। ঠিক আছে? সাধারণত ওই নেওয়ার সময়ই সবাই বানায় নেয় পরবর্তীতে, কারণ নেওয়ার সময় বানাইলে একটা সুবিধা কি, আপনি ধরেন আবার কোনো কারণে যোগ করবেন আর বারবার আপনাকে কিন্তু বানাতে হচ্ছে না, নেওয়ার সময় ঢুকে যাচ্ছে একেবারে। আচ্ছা, এই যে আপনি বানাচ্ছেন, এই যে আপনি আহ এই যে আপনি বানাচ্ছেন, অর্থাৎ ও দিচ্ছে আপনাকে স্ট্রিং, কিন্তু আপনি জোর করে ইন্টিজার বানায় নিলেন আপনার প্রয়োজনের জন্য, এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিটলি আপনার টাইপ কনভার্সন। এই যে টাইপটা কনভার্ট করতেছেন না, ছিল স্ট্রিং, আপনি সেটাকে কনভার্ট করে ইন্টিজার বানাচ্ছেন।
আবার এরকম ইন্টিজার থাকলেও স্ট্রিং বানাইতে পারেন। বিভিন্ন ডেটা টাইপকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করা যায়। তো আপনি যখন এই সমস্ত ফাংশনগুলির মাধ্যমে, তাহলে ইন্ট একটা ফাংশন, এই ফাংশনের মাধ্যমে আপনি ইন্টিজারে কনভার্ট করছেন। আচ্ছা, এভাবে কনভার্ট করাকে বলা হয় এক্সপ্লিসিটলি, মানে আপনি আপনার ইচ্ছা অনুসারে কনভার্ট করছেন। কখনো কখনো এই একই কাজ ইমপ্লিসিটলি হয়। ইমপ্লিসিটলি কেন হয়? ধরেন কথার কথা, মানে এই স্ট্রিং কে ইন্টিজার কখনো ইমপ্লিসিটলি হবে না, কখনো কখনো হয়। মানে কি, ধরেন আপনি এর মধ্যে রাখলেন 10, এর মধ্যে রাখলেন 5.5, তাহলে এর মধ্যে কি আছে? ইন্টিজার আছে। বির মধ্যে তো আর ইন্টিজার নাই, বির মধ্যে আছে ফ্লোট। তো এখন যদি আপনি প্রিন্ট a প্লাস বি দেন, হওয়ার কথা না। কেন হওয়ার কথা না? কারণ দুই টাইপের তো হবে না, এখানে তো ইন্টিজার, এখানে হলো ফ্লোট। আমাকে এই ইন্টিজারকে ফ্লোট বানায় নিতে হবে। দুইটাই ফ্লোট হইলে বা দুইটাই ইন্টিজার হইলে তখন হবে, তাছাড়া তো হবে না। কিন্তু আমাদের কথা ঠিক না হইলেও কিন্তু দেখেন এই যে 15.5 কিন্তু বলল, তো দুই জাতিকে কি করে সে মিলাই দিল, কি করে যোগ করে দিল? হ্যাঁ, ধরেন একটা হচ্ছে এক জাতি, আরেকটা আরেক জাতি। তো এখানে সে অবশ্যই এই 10 কে কনভার্ট করেছে, করে ফ্লোট বানাইছে, বানায়ে তারপরে সে যোগ দিয়েছে। তাহলে এই যে করলো, আমি কি কনভার্ট করার কোনো কমান্ড তাকে দিয়েছি? দিই নাই। তাহলে ইমপ্লিসিটলি এটা করলো। তো এরকম সমজাতীয় হলে, মানে ধরেন দুই, অ্যাটলিস্ট দুজন তো নাম্বার তো মনে করেন, কিন্তু স্ট্রিং এখানে দিলে কিন্তু করতে পারতো না সে। একটা স্ট্রিং আর একটা ধরেন আপনি ফ্লোট দিলেন, এখন কিন্তু এরর দিবে, পাশাপাশিও বসাইতে পারবে না, কারণ দুইটা স্ট্রিং হলে পাশাপাশি বসাই দিত। এই দুটার মধ্যে সে যোগ করতে পারবে না, এখন সে এরর দিবে। দেখেন এই যে এরর দিচ্ছে। কিন্তু সমগোত্রের যদি হয়, মানে নিউমেরিক এরকম যদি হয়, তাহলে সে কিন্তু নিজে নিজে ইমপ্লিসিটলি চেঞ্জ করে। যাই হোক, এই বিষয়টাকেই এখানে বলা হয়েছে যে কখনো কখনো এক্সপ্লিসিটলি হয়, কখনো কখনো ইমপ্লিসিট কনভার্সন হয়। ডেটা টাইপ তো আপনারা অলরেডি ইন্টিজার শিখেছেন, নাম্বার শিখেছেন, ইন্টিজার শিখেছেন, ফ্লোট শিখেছেন, এটা নতুন করে বলার কিছু নাই, শিখেছেন। এখন শিখবেন বুলিয়ান। আমাদের যে ডেটা টাইপের যে স্লাইডটা ছিল, সেখানে বলা ছিল বেশ কয়েকটা ডেটা টাইপ ছিল। তার মধ্যে আমরা এই যে ইন্টিজার শিখে গেছি কি জিনিস, ফ্লোট শিখে গেছি কি জিনিস, স্ট্রিং শিখে গেছি কি জিনিস। এখন আমরা শিখবো এই যে বুলিয়ানটা কি জিনিস, সেটা শিখবো। পৃথিবীতে দুইটা মাত্র ডেটা আছে বুলিয়ান, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। এই দেখেন, এর মধ্যে আমি কি নিলাম? ট্রু। আমি প্রিন্ট দিলাম এ কে, টাইপ প্রিন্ট দিলাম। দেখেন এর মধ্যে যদি আমি এ কে প্রিন্ট দিলাম, তাহলে ট্রু প্রিন্ট করলো। টাইপ এ বললাম যে বুল বলতেছে, বুলিয়ানের সংক্ষেপ হলো বুল। তারপরে বি এর মধ্যে নিলাম ফলস, তারপরে বি কে প্রিন্ট করলাম, ফলস প্রিন্ট করলো। টাইপ বি বললাম, মানে বুল বলছে, মানে বুলিয়ানের সংক্ষেপ হলো বুল। আচ্ছা, আপনি যদি এই ট্রু কে ছোট হাতে টি দেন তবুও কিন্তু হবে না, তবে এটা স্ট্রিং হিসাবে চিন্তা করবে। যদি আপনি সিঙ্গেল কোড দেন না, এখন কিন্তু এরর দিচ্ছে, তুমি এটাকে কি দিলা, এটা তুমি কোড দাও, তাহলে কোড দিতে হবে আপনাকে, তাহলে সেই স্ট্রিং হিসাবে নেবে, নাহলে এরর দিবে। তাহলে আপনাকে কি করতে হবে? বড় হাতে দিলে কিন্তু সে কোনো এরর দিচ্ছে না, সে কিন্তু স্ট্রিং হিসাবে চিন্তাও করছে না, সে সরাসরি এটাকে একটা আলাদা টাইপ হিসাবে বিবেচনা করছে, সেটা হলো বুলিয়ান টাইপ। এখন বুলিয়ান টাইপের পৃথিবীতে দুইটাই ডেটা আছে, একটা ট্রু একটা ফলস। এটা আসলে জিরো এবং অনও বলা যায়। এটার ট্রু এর মান কিন্তু 1, ফলস এর মান কিন্তু 0। আচ্ছা, যাই হোক, এখন এগুলো কি কাজে লাগে, এই যে বুলিয়ান টাইপ কি কাজে লাগে সেটা আমরা পরে দেখব। আমরা আপাতত দেখি যে বুলিয়ান ডেটার মধ্যে কি কি থাকে। দুইটাই ডেটা। ইন্টিজার যদি বলি কয়টা আছে ইন্টিজার, আপনি বলবেন যে এটার তো কোনো শেষ নাই। পূর্ণাঙ্গ সংখ্যা 1 2 3 4 করে তো অসীম, শেষ নাই।
ডেসিমাল শেষ নাই, স্ট্রিং শেষ নাই, কিন্তু বুলিয়ানের শেষ আছে এবং শুধুমাত্র দুইটা, একটা হলো জি ফলস আর একটা হলো ট্রু। আপনাদেরকে যদি বলি যে a সমান সমান 5 এবং b সমান সমান 10, তাহলে সপিং করেন, অর্থাৎ এর ডেটাটা বির মধ্যে রাখবেন, বির ডেটাটা এর মধ্যে রাখবেন। তাইলে আমরা যদি এরকম করি a ইকুয়াল টু b এবং b ইকুয়াল টু a, তারপরে যদি আমরা ধরেন প্রিন্ট করি a কে এবং b কে, যেহেতু আমি a সমান b লিখেছি, b সমান a লিখেছি, তার মানে কি এখানে 5 আর 10, তাহলে প্রিন্ট হওয়ার সময় এখানে 10 এর মধ্যে 10 চলে যাবে, b এর মধ্যে 5, তাহলে 10 আর 5 আমার কি আলটিমেটলি সপিং হবে? কি মনে হয় আপনাদের? না স্যার, আমার মনে হয় না হবে। এ তো স্যার বি হয়ে গিয়েছে তখন স্যার। হবে কারো মনে হয়? আচ্ছা, তার মানে হবে না। আচ্ছা, কেন হবে না? কারণ এটা তো সিকোয়েন্সিয়ালি কাজ করে, তাই না? সিকোয়েন্সিয়ালি কাজ করলে আমি যখনই এর মধ্যে বি রাখলাম, তো এর মধ্যে চলে গেল কত? আমরা হ্যাশ দিয়ে লিখি, এর মধ্যে চলে গেল মনে করেন 10। আমরা তো তাই চাচ্ছি, এর মধ্যে 10 যাক, সেটাই তো চাচ্ছি। তারপরে আবার বি সমান সমান এ রাখলাম, এর মধ্যে তো 5 আর নাই, 5 তো মুছে গেছে, এর মধ্যে তো 10 চলেছে। তাহলে এখন আমি যদি বির মধ্যে এ দিই, তবু সেই 10ই যাবে, সরি, তবু সেই 10ই যাবে। আলটিমেটলি 5 কিন্তু আর গেল না, 5 কিন্তু মুছে গেছে, তাহলে আমার শপিং হলো না। তাহলে শপিং করার জন্য কি করতে পারি, কি পদ্ধতি অবলম্বন করতে পারি, কেউ বলেন? স্যার একটা স্যার স্যার থার্ড একটা ভেরিয়েবল ভেরিয়েবল ধরবো। থার্ড একটা ভেরিয়েবল। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, একটা থার্ড, মানে একটা গ্লাসে দুধ আছে আর একটা গ্লাসে পানি আছে। এখন বলছি যে পানির গ্লাসে দুধটা রাখতে হবে, দুধের গ্লাসে পানি রাখতে হবে, তাহলে আরেকটা গ্লাস তো লাগবে, ফাঁকা গ্লাস নাকি? সেই গ্লাসে আমি পানিটা রেখে দিব, তারপরে দুধটা পানির গ্লাসে দেব, এবং ওই যেখানে রেখে দিয়েছি সেখান থেকে এরকম করে থার্ড একটা ভেরিয়েবল লাগবে। এই ক্ষেত্রেও তাই, আমাদের সেক্ষেত্রে এর ভ্যালুটা মনে করেন যে সি এর মধ্যে একটা আগে এর করতে চাই, ভ্যালু, এখানে যদি ইফ ইউজ করি তাহলে কি হবে না? ইফ এ ইকুয়ালস টু বি বা এটা ইফ ইউজ করে কি করে করবেন? আচ্ছা, হইতে পারে, অনেক ধরনের ইয়ে থাকতে পারে, সেটা ইফ ইউজ করে এখানে কোনো হওয়ার পসিবিলিটি আমি দেখছি না। কমন একটা ভেরিয়েবল নিলাম, যেটা সরি থার্ড একটা ভেরিয়েবল নিলাম যেটার মধ্যে এ রেখে দিলাম, তাহলে এ যদি এখন মুছে যায় তাহলে তো কোনো প্রবলেম নাই, সি এর মধ্যে তো আছেই এর ভ্যালু, তো এর মধ্যে 10 দিলাম এবং বি এর মধ্যে এই যে সি টাকে দিলাম, তাইলে কিন্তু আমার এখন শপিং হবে। এবং আমি যদি প্রিন্ট করি তাহলে কিন্তু আমার এখানে শপিং হয়ে যাচ্ছে, 10 আর 5 হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা পদ্ধতি আছে ম্যাথামেটিশিয়ান পদ্ধতি, ম্যাথামেটিক্স এর পদ্ধতি, সেটা হলো এই a সমান a প্লাস বি, বি সমান a মাইনাস বি, এ সমান, এরকম করলেও কিন্তু হয়। এটা আপনারা দেখে নিন, বুঝবেন, এটা আমি এক্সপ্লেইন করছি না। তবে পাইথনে খুব সহজ একটা পদ্ধতি আছে। পাইথন বলতেছে যে তুমি a কমা বি, এটার মধ্যে তুমি নাও বি কমা এ, মানে শপিং করে নাও, তাহলে এটা কিন্তু হয়ে যাবে। দেখেন এটা কিন্তু রান করছি, হয়ে যাচ্ছে। অর্থাৎ পাইথনে একই সাথে মাল্টি ভেরিয়েবল অ্যাসাইন সাপোর্ট করছে। আমি এই বি এ বাদ দিলাম, দিয়ে একটা রাখলাম 4, একটা রাখলাম ধরেন 6, এর মধ্যে কি ছিল, বির মধ্যে কি ছিল, সেগুলি কিন্তু ভুলে যাবে, ভুলে গিয়ে এর মধ্যে রাখবে 4, বি এর মধ্যে রাখবে 6। তাহলে একই সাথে দুইটা ভেরিয়েবল অ্যাসাইন করা যাচ্ছে, পাইথন যে ল্যাঙ্গুয়েজ, সেই সিস্টেম ল্যাঙ্গুয়েজে যাচ্ছে। কারণ এখন দেখেন আমি যদি রান করি, দেখেন 4 আর 5 রান করছে, দেখাচ্ছে, তার মানে একই সাথে দুইটা ভেরিয়েবল যাচ্ছে। তো যেহেতু একই সাথে দুইটা ভেরিয়েবল যাচ্ছে, সেই জিনিসটাই আমরা কাজে লাগাচ্ছি। তাহলে এ সমান বি নিই, কমা বি সমান এ নিই, তাহলেই শপিং হয়ে যাচ্ছে।
এখন কি দেখলাম পাইথনে কিভাবে সপিং করে, খুব ইজি পদ্ধতি। এবার আমরা আসি আজকের ক্লাসের লাস্ট টপিক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে স্ট্রিং। বলবেন স্ট্রিং তো শিখেছি। হ্যাঁ, আমরা স্ট্রিং শিখেছি, তবে এখন একটু আরো ভালো করে শিখবো, ভালো করে স্ট্রিংটা শিখবো। স্ট্রিং একমাত্র ডেটা মানে আরো আছে, মানে এই ইন্টিজার বা ফ্লোট এগুলির থেকে স্ট্রিং এর একটা বড় পার্থক্য হলো স্ট্রিং যখন র্যামের মধ্যে রাখে তখন এইভাবে ঘর 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 করে রাখে। অর্থাৎ আপনি যদি র্যামের মধ্যে মনে করেন এক্স রাখলেন, এক্স, এই এক্স এর মধ্যে আপনি রাখলেন 5, তো কি করবে, মনে করেন র্যামের মধ্যে একটা ঘর করলো, একটা ঘরের মধ্যেই 5 কে রাখলো। টু বি অনেস্ট 5 তো রাখে না, এটারেও বাইনারিতে কনভার্ট করে রাখে, সেটা অত নিচে আর আমি না যাই। তো এটার নাম দিল কি এক্স। ফ্লোট রাখলে 5.5 হলে মানে একটা ঘরের মধ্যেই ইন্টিজার এবং ফ্লোট রাখে। কিন্তু স্ট্রিং যখন রাখে সে কিন্তু একটা ঘরের মধ্যে রাখে না, বরং ওই স্ট্রিং এর যতটা ক্যারেক্টার ততটা ঘরের মধ্যে একটা একটা করে সাজায়ে রাখে আর কি র্যামের মধ্যে। এটা রুলস, এটা পাইথনের রুলস। তাহলে আমি যদি হ্যালো ওয়ার্ল্ড রাখি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড এর জন্য দেখেন যতগুলি ক্যারেক্টার আছে, এইচ ই এল এল ও, আবার একটা স্পেস আছে, ওয়ার্ল্ড আর ওর মাঝে একটা স্পেস আছে, তাহলে স্পেসের জন্য একটা ডব্লিউ ও আর এল ডি, ততগুলি আলাদা আলাদা ঘরের মাধ্যমে মধ্যে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে রাখবে। যদি আমি হ্যালো ওয়ার্ল্ড না রেখে 1000 শব্দের একটা কোনো ওয়ার্ড থাকে, তাহলে 1000টা ঘর রাখবে, এটা নিশ্চিত থাকেন। এবং প্রতিটা ঘরের কিন্তু আলাদা আলাদা অ্যাড্রেস, যেমন প্রথম ঘরটার অ্যাড্রেস বা ইন্ডেক্স বলি আমরা, প্রথম ঘরের ইন্ডেক্স হলো 0, দ্বিতীয় ঘরের ইন্ডেক্স হলো 1, এরকম করে 0 থেকে শুরু করে যতটা ক্যারেক্টার তত নাম্বার পর্যন্ত তার ইন্ডেক্স হবে। যেমন এখানে ডি হলো লাস্ট, তাহলে ডি এর ইন্ডেক্স হলো 10। আর যদি থাকতো ডি এর পরে মনে করেন এফ আছে, তাহলে তার হতো 11, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে এই ইন্ডেক্সটা হবে। আবার উল্টা করে হবে, অর্থাৎ একটা ঘরের 2টা করে অ্যাড্রেস। হ্যাঁ, আপনার নাম যেমন 2টা থাকতে পারে, বাবু আছে আবার আশরাফুজ্জামান আছে, একটা ভালো নাম একটা শর্ট নেম, সেরকম এই ঘরটারও 2টা অ্যাড্রেস, একটা হলো 10 আর একটা হলো -1। এটা তাহলে কি, এটা হলো 9 অথবা -2, এদিকে -1 -2 এইভাবে আসতে থাকবে। তাহলে প্রথমে শুরুটা কি, শুরুটা হলো হয় 0 অথবা -11। তাহলে আমরা এই আর্কিটেকচারটা কিন্তু বুঝলাম, ডেটা স্ট্রাকচার বলে আর কি, স্ট্রিং এর যে স্ট্রাকচার, ডেটা স্ট্রাকচার, সেটা এইভাবে আসলে র্যামের মধ্যে থাকে। এটা যদি বুঝে থাকেন, চলেন আমরা এবার এই কাজটা প্র্যাকটিক্যালি দেখি। এইখানে এই যে এর মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড নিলাম, নেওয়ার পরে আমরা এই এ কে প্রিন্ট করতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড কে, তাহলে পুরো হ্যালো ওয়ার্ল্ডই প্রিন্ট হবে। তাই হইলো যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো, কারণ পুরো এ কে আমি প্রিন্ট করলাম। কিন্তু আমি যদি পুরো এ কে প্রিন্ট না করে এ থার্ড ব্র্যাকেট দিয়ে 0 দিই, তার মানে বোঝাচ্ছে যে ওর 0 নাম্বার সেলে, 0 নাম্বার অ্যাড্রেসে যে জিনিসটা আছে সেটাকে প্রিন্ট করো। এখন কেউ বলেন কি প্রিন্ট করবে? স্যার এইচ প্রিন্ট করবে। রাইট, এইচ প্রিন্ট করবে। হ্যাঁ। আমরা যদি বলি যে -a প্রিন্ট করো, তাহলে কি প্রিন্ট করবে? -1 প্রিন্ট করো। ই স্যার ডি। হ্যাঁ, ডি। কেউ যদি না বোঝেন বলবেন যে এক্সপ্লেইন করতে, আর বুঝলে তো ভালোই, বুঝলেন, তাহলে ডি প্রিন্ট করলো। আচ্ছা, যদি বলি, এখন কিন্তু একটা বলি না, এবার রেঞ্জ বলেছি, রেঞ্জ বলতে গেলে মাঝখানে কোলন দিতে হয়। হ্যাঁ, স্যার যেমন -1 এ স্যার ডিটা কেন প্রিন্ট করলো একটু যদি বলতেন। এইটা কি বুঝেছিলেন, এই যে সর্বশেষেরটা -1 হয়। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি, ঠিক আছে স্যার। আচ্ছা, এইখানে হলো রেঞ্জ। রেঞ্জের মানে কি, রেঞ্জের মানে হচ্ছে কোথা থেকে শুরু করবে এবং কত পর্যন্ত প্রিন্ট করবে, এই রেঞ্জে সেটা বলে দেওয়া হয়। রেঞ্জ হতে হলে মাঝখানে এরকম কোলন থাকে।
আচ্ছা, তো এইখানে আমরা কিন্তু একটা রেঞ্জ বলেছি, সেখানে বলেছি 0 থেকে শুরু করবে আর 3 পর্যন্ত প্রিন্ট করবে। এই প্রথম, এবং আশা করছি এটাই যেন আমার শেষ বলা লাগে, রেঞ্জের ক্ষেত্রে, পাইথনের রেঞ্জের ক্ষেত্রে সব সময় লাস্টেটা থেকে 1 মাইনাস দিতে হয়। বলবেন কেন? এটাই রুলস। তার মানে 0 থেকে শুরু করে 3 পর্যন্ত প্রিন্ট করবে না, 2 পর্যন্ত প্রিন্ট করবে। 1 আমরা মাইনাস করব। আচ্ছা, তাহলে আমরা এখানে কি প্রিন্ট করবে কেউ যদি বলতেন? এইচসি প্রিন্ট করবে স্যার। এল এইচ ই আর এল এল এল, কারণ হচ্ছে যে 2 পর্যন্ত করবে, তাহলে এইচ হলো 0, ই হলো 1, এল হলো 2। 3 পর্যন্ত কিন্তু করবে না, 1 মাইনাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি। এইচ ই এল কিন্তু প্রিন্ট করলো। আচ্ছা ভালো। এবার কিন্তু আমি বললাম 0 থেকে শুরু করো আর কত পর্যন্ত করো সেটা বলি নাই। তার মানে সব করো, লাস্ট পর্যন্ত চলে যাও, সব করো। এখন কিন্তু আপনার 0 থেকে শুরু করবে, মানে এইচ থেকে শুরু করবে একদম ডি পর্যন্ত সব, যেহেতু আমি শেষেরটা বলি নাই, না বললে সে সব করবে। চলেন দেখি। হ্যালো ওয়ার্ল্ড পুরাটা করলো। এখন কিন্তু আমি শুরু করতে বলেছি 1 থেকে, আর সব প্রিন্ট করতে বলেছি। তাহলে কোথা থেকে করবে, কি প্রিন্ট করবে? ই থেকে শুরু করে ডি পর্যন্ত। ই থেকে শুরু করে একেবারে ডি পর্যন্ত, কারণ 1 থেকে শুরু হবে। চলেন দেখি। এখন কি প্রিন্ট হবে? আমি কোথা থেকে শুরু হবে বলি নাই। কোথা থেকে শুরু হবে না বললে বাই ডিফল্ট 0 থেকে শুরু করে। তাহলে কি প্রিন্ট হবে? এইচসি ডাবল এল। এইচসি ডাবল এল। ডাবল এল এইচ ই ডাবল এল, মানে এখানে 4, তো 4 কিন্তু 3 হয়ে যাবে। তাহলে এইচ হলো 0, ই হলো 1, এল হলো 2, এল হলো 3। তাহলে এইচ ই ডাবল এল পর্যন্ত প্রিন্ট হবে। চলেন দেখি। এবার আমি বললাম 0 থেকে -1 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে কি প্রিন্ট হবে? পুরোটা প্রিন্ট করবে স্যার। স্যার এল পর্যন্ত প্রিন্ট করবে। এল পর্যন্ত করব। পুরোটা করবে একজন বললেন, পুরোটা কি করবে? না স্যার একটা মাইনাস হবে, সরি স্যার। হ্যাঁ, পুরোটা করবে না, কারণ এই ক্ষেত্রেও 1 মাইনাস হবে। তো 1 যদি মাইনাস হয় তাহলে -1 এর সাথে আবার যদি 1 মাইনাস হয়, তাহলে -1 আর -1 হয়ে যাবে -2। তাহলে -2 মানে এল। তাহলে এল পর্যন্ত প্রিন্ট করবে আসলে। চলেন দেখি। তো আজকে মোটামুটি স্যার এই -1 না হ্যাঁ বলেন। -1 2 কিভাবে হলো এটা যদি একটু বলতেন। মাইনাস এগুলো বুঝতেছি না তো। কি বুঝতেছেন না বলেন, যে মানে কেন এখানে মাইনাস মানে মাইনাস পেছন দিক থেকে কিভাবে আসে এটা একটু দেখাতেন আরেকবার। পেছন দিক থেকে তো আসতেছে না, 0 থেকেই তো শুরু করছে সে। আপনার এইখানে -1, যদি বলতাম -1 কে প্রিন্ট করো, তাহলে কাকে প্রিন্ট করতো? -1 কে আছে এখানে বলেন? -1 কোনটা? মাইনাস 1 ডি। ডি। তাহলে ডি হলো -1, তাই না? তাহলে তাকে আমি শুরু করতে বলছি 0 থেকে, তাহলে এই এইচ থেকে শুরু এইচ করবে না? এইচ এইচ করবে, ই করবে, কত -1, মানে ডি পর্যন্ত তো যাবে না, কারণ সব সময় 1 মাইনাস করবে না। তাহলে ও -1 আচ্ছা, এর হ্যাঁ সাথেও হ্যাঁ তো -1 করবে। বুঝতে তাহলে পারছি। -1 এর সাথে -1 করলে কি হয়? -2 হয়। -2 হ্যাঁ বুঝতে পর্যন্ত পারছি। করবে। -2 কি আছে? এল এল হ্যাঁ। পর্যন্ত করবে। ওকে স্যার ফাইন। কিন্তু যদি আমি ডি পর্যন্ত করতে চাই তাহলে আমি তখন কি 10ই দিতে হবে? মাইনাসে কোনো নাম্বার তাহলে তো আমি দিতে পারছি না। ডি পর্যন্ত করতে চাইলে আপনি কিছু দিবেন না, তাহলে তো পুরা পর্যন্ত হচ্ছে, আচ্ছা অসুবিধা তো নাই। ওকে। ঠিক আছে? আরেকটা কোশ্চেন স্যার, যদি আমি ডি হচ্ছে -1 আবার এইদিকে হচ্ছে 10, হ্যাঁ, তো মানে আমার তো দুইটা বুঝলাম যে আমি যে কোনো দুই নামে আমি ইউজ করতে পারছি, কিন্তু এটার বেনিফিটটা কি? বেনিফিটটা কি এটা তো এখনই বুঝবেন না। এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে ব্রাউজিং বা স্লাইসিং এর একটা পদ্ধতি। আপনি কখনো
দুইটা সুবিধা দিয়ে দিছে আর কি। আপনি ধরেন সব শেষেরটা প্রিন্ট করতে চান, এখন কয়টা ক্যারেক্টার আছে আপনার জানা নাই, আপনি কি গুণে বাড়াবেন কয়টা আছে? যদি জি -1 দিয়ে সব শেষেরটা না আনতে পারতেন তাহলে তো আপনাকে গুনতে হতো আগে, গুনে দেখতে হতো যে লাস্টের কত নাম্বার, তাই না? জি জি জি। আর এখন তো আপনি -1 দিলেই বুঝতে পারতেছেন আমাকে শেষেরটা। পারমিশন দেন, আমি একটু বলতে চাই, যদি 1 সেকেন্ড লাগবে স্যার। আপু, এখানে আসলে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা স্ট্রিম হচ্ছে কেন ইউজ করি না, এর রিজন আছে। কারণ যখন আপনি ডিপ লার্নিং করবেন তখন আমরা এই নিউমেরিক্যাল বসানোর রিজনটা হচ্ছে কি, ইজিলি এখানে স্টোরের যে ক্যাপাসিটি সেটা অনেক কম লাগে এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের অনেক নর্মালি আমরা এটা করে ফেলতে পারি। ঠিক আছে, আরো সামনে এগুলো পরে স্যার বলবে আমাদের, ইনশাল্লাহ। আপনি বলাতে হচ্ছে আমি একটু অ্যাড করলাম আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। না, স্ট্রিং কেন অ্যাড করবে না এটা কেন বললেন? মানে আমি নিজেই তো বুঝলাম না আপনি কি বলতে চাইলেন, আচ্ছা কি স্যার, বলতে চাইলেন এখানেও আপনি? হ্যাঁ, আচ্ছা, আমি এখানে বলতে চাচ্ছিলাম স্যার, আমাদের যে ক্যাপাসিটি অনেক টাইমে হচ্ছে যে দেখা যায় যে ক্যাপাসিটির কারণে আমাদের প্রোগ্রামগুলো রান হয় না, বা রানের চেয়ে মেন ফ্যাক্ট হচ্ছে যে নর্মালি বোঝা যায়। সেই ক্ষেত্রে আপনি দেখা এই যায় যখন কথাগুলো আমরা কেন বলছেন? এই কথাগুলি বলার কারণ কি? উনি প্রশ্ন করেছেন যে -1 এর সুবিধাটা কি? কেন আমরা -1 দিই বা কেন 10 দিই? তো আমি বললাম যে একটা সুবিধা হলো যে সর্বশেষেরটা আমার না গুনে আমি -1 দিলেই পেয়ে যাচ্ছি, বা লাস্টের থেকে 2 নাম্বারটা হচ্ছে আমি -2 দিলেই পেয়ে যাচ্ছি। তো এটা একটা সুবিধা হইতে পারে। তো এই কথার প্রেক্ষাপটে আপনি ওই যে ক্যাপাসিটি, স্ট্রিং এগুলি কি বলতেছেন? বুঝায় বলেন। স্যার, আমি আপনার কথা আমি জাস্ট একটু অ্যাড করলাম, সেটা হচ্ছে যে আমরা কেন এখানে হচ্ছে -1 আমরা কেন করি, এর রিজনটা নিউমেরিকটা হচ্ছে আমরা বসাই, একটা হচ্ছে বুঝার স্বার্থে, আরেকটা হচ্ছে স্টোর ক্যাপাসিটি। এখানে হচ্ছে একটা ব্যাপার আছে, স্ট্রিং এর যত স্টোর ক্যাপাসিটির প্রয়োজন হয় নিউমেরিকে তত প্রয়োজন হয় না, একেবারে সিম্পল, দ্যাটস ওয়াই স্যার, এটাই। যাই হোক, আপনি হয়তো ঠিকই বলছেন। তো আপনার এই বলাগুলি আমাদের এই প্রিলিমিনারি লেভেলে আসলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। সেই কারণে আমি রিকোয়েস্ট করব যে আমাকেই বলতে দেন। আপনি অ্যাডিশনালি যদি বলতে ইচ্ছা করে আপনি হয়তো অ্যাডিশনালি ওনার সাথে পার্সোনালি কানেক্ট করে বইলেন। তাইলে পরে সুবিধা হয়। সবার জন্যই সুবিধা হয়। আর যদি কোনো কারণে ধরেন আমার কথার মধ্যে ভুল থাকে বা আমার কোনো মিস্টেক আপনি যদি ধরাই দিতে পারেন, দ্যাটস ওয়েলকাম। কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা আজকের ক্লাস মোটামুটি যথাযথ সময়ে শেষ করতে পেরেছি। আমরা